সদ্য বিয়ে করা সজীব রাতেই তার নববধূর কোমল ঠোঁটের ভাঁজে আঙুল পোড়াতে পোড়াতে বলল, একটু সাবধানে চলাফেরা করো তুমি, চোখ কান সজাগ রেখো। আমি যে বলছি এ কথা কাউকে বলো না। শুনে বিষম খেল তার স্ত্রী লতা। সে কৌতূহল চোখে চাইল সজীবের মুখপানে। তাকে পাল্টা প্রশ্ন করার সুযোগ না দিয়ে সজীব ঘুমের বাহানায় দু চোখ বুজে ফেলল। তার পরের দিন দুপুরে খালি ঘরে সজীবের মা সুজানা পুত্রবধূকে ডাক দিলেন আস্তে করে এবং বললেন, শোনো মা, তুমি এই বাড়িতে নতুন এসেছো, তাই সব কিছু না জানাই স্বাভাবিক। অহেতুক ঘরের ও বাইরের মানুষের সাথে কথা বলিও না। কেউ কিছু বললে আমাকে অবশ্যই বলবা। আবার আমি যে এই কথা বলেছি এটা দ্বিতীয় কান করো না, খবরদার, নইলে তুমিই বিপদে পড়ে যাবে। লতা বনে গেল, প্যাল ফেলিয়ে শাশুড়ির দিকে চাইল এবং অনুগত ছাত্রীর মতো ঘাড় কাত করে সম্মতি পোষণ করল। সজীবের বলা কথাটা চেয়ে সুজানা বলা কথাগুলো বেশ ভাবিয়ে তুলল লতাকে। কেন তারা মা ছেলে অমন সাবধানী বাক্য শোনালো তাকে? এই কেনের উত্তর বা কারণ সে এফর ওফর করেও উদ্ঘাটন করতে ব্যর্থ হলো। তার দুদিন পরে এক গধূলি ঝরা বিকেলে সজীবের দাদা আলতাফ লতাকে ডাকলেন পান বানিয়ে দেওয়ার জন্য। লতা পানের বাটা থেকে সব উপকরণ দিয়ে পানের খিলি তৈরি করতে মনোযোগী। সে টনটনে গলায় লতার উদ্দেশ্যে বললেন, শোনো নাথ বউ, কপালের দোষ হোক আর কপাল কুনে হোক, আসছো এই ঘরের বউ হয়ে। আমি তোমার ভালোর জন্যই বলতাছি, দরকার না হলে গায়ে পড়ে কারোর সাথে খাতির করতে যাইবা না। তবে আমি যে কথাগুলো কইলাম তুমি কাউরে কইবা না, কইলে তুমি সমস্যায় পড়বা। আমার কথাটা আমলে রাখো। লতা গোপনেই চমকে গেল। আশ্চর্যের চূড়ান্ত সীমায় পৌঁছে গেল তার ষষ্ঠ ইন্দ্রিয়। হাত থেকে জর্দার কৌটা পড়ে গেল বিছানার উপর। ওকে নাথ বউ, কি হলো তোমার? না দাদাজান, কিছু না, আমি তুলে ফেলছি। এই নেন আপনার পান। আমি জানি তোমার মনে এখন প্রশ্ন জাগতাছে, দাদাজান হঠাৎ এই কথা বলল কেন? না দাদাজান, এমন কিছু ভাবছি না। আমি নতুন বউ, কিছু জানি না বুঝি না। আপনি তো আমার মঙ্গলের জন্যই কথাটা বলছেন। আমি মনে রাখবো আপনার কথা। লতা উঠে যায় নিজের রুমে। সেইখানেই নতুন, তাই আপাতত কাউকে কারণ জিজ্ঞেস করা সমীচীন হবে না। পাছে ভাববে বউ সাহসী, অভদ্র, ফাজিল। লতার বিয়ে হয়েছে মাত্র 15 দিন হলো। একই জেলা হলেও লতার বাবার বাড়ি ও শ্বশুর বাড়ির বিস্তর ফারাক। এখানে লতার বিয়ে ঠিক করেছে তার বাবা জয়নুলের দ্বিতীয় স্ত্রী মাসুদা। বিয়ের দিন সে ছিল অতিরিক্ত খুশি, যেন হিমালয় জয় করে এসেছে। কারণ এই লতাই ছিল তার সৎ মা, অর্থাৎ মাসুদার জীবনে এক আতঙ্ক। লতার জন্যই নাকি তার রোজ ভাবনা চিন্তা করে চলতে হয়, নিজের খেয়াল খুশি মতো চলতেই পারে না। বিয়ের দিন অবশ্য লতার বাবাও খুব খুশি ছিল, কারণ কন্যা দায়গ্রস্ত পিতার অভিশাপ থেকে মুক্তি পেতে যাচ্ছেন বলে। ছোট ভাই সবুজও ছিল দারুণ উচ্ছ্বসিত, কেননা তার একমাত্র বড় বোনের একটা গতি হবে বলে। লতার দাদি মালিকাও বেজায় খুশি, মাহারা নাতনির নতুন জীবন দেখতে পারবেন বলে। বিয়ের আগে পাত্রকে না দেখলেও লতা যে অখুশি ছিল তা কিন্তু নয়, কারণ ভালো মায়ের আড়ালে লুকিয়ে থাকা সৎ মায়ের কুটিল রূপের আক্রমণ থেকে এবার রক্ষা মিলবে। তাই মাসুদার সাথে ঘরের কারোর সাথেই তর্ক বা উচ্চবাচ্য তেমন হয় না বললেই চলে। যত ঝামেলা বাঁধে লতার সাথে। লতা মাসুদার চালচলনে, আচার ব্যবহারে, কাজকর্মে কোনো ভুল দেখলেই ধরিয়ে দেয়। এতেই দিনে দিনে হয়ে গেল লতা তার বেশ কাটা। নিংড়ে ফেলতে পারলেই যেন বাঁচে মাসুদা। লতা ছিল সচ্ছল পরিবারের মেয়ে। সজীবেরা তার চেয়েও অধিক ধনী খানদানি পরিবার। এত ভালো সুপাত্র পেয়ে মাসুদা নিজেই ঘটকের মাধ্যমে পাত্রকে পাকা কথা দিয়ে ফেলে। লতার শিশুকালে যখন তার মা মারা যায়, তার পিতা তাদের দুই ভাই বোনকে ভালো রাখার জন্য দ্বিতীয় বিয়ে করে মাসুদাকে। মাসুদা তাদের দুই সম্পর্কে আত্মীয়। ধীরে ধীরে মাসুদা পুরো সংসারের কর্তৃত্ব নিজের আয়ত্তে নিয়ে নেয়। তার অধিকার ও খবরদারির কাছেই লতার বাবা জয়নুল আরশোলা হয়ে গেল। মাসুদার সব কিছুকেই বেদ বাক্য মনে করেন তিনি। মাসুদাও ছলে বলে জয়নুলের আস্থাভাজন হয়েছে বিয়ে 2 বছর না গড়াতেই। তবে মায়ের জোর অনুরোধে মাসুদার কথার উপরে নিশ্চিন্তে না থেকে জয়নুল পাত্র সম্পর্কে খোঁজ খবর নিল। ভালো ছাড়া মন্দ কিছুই তার কর্ণগোচর হয়নি। অবশেষে ঘরোয়া আয়োজনেই বিয়ে সম্পন্ন হয়ে গেল বিয়ে পাশ করা লাস্ট সময়ে বুদ্ধিমতী ও যুবতী লতার।
শ্বশুরবাড়িতে পা দিয়ে লতার মন ফুরফুরে হয়ে গেল। অফুরন্ত ভালো লাগায় ভরে গেল অন্তরখানি তাদের সৌহার্দ্যপূর্ণ আচরণে। সজীবকে প্রথম দেখল পাঁচশো রাতেই। মুগ্ধতায় ছেয়ে গেল লতার পোড় খাওয়া হৃদয় ভূমি। মনে পড়ল বিয়ের আগের দিন বলা মাসুদার কথাটা। তিনি ঠিকই বলেছেন। সৎ ছোট বোন রুমকি যখন মাসুদাকে বলল, আম্মা, বুবুর হবু জামাই নাকি বয়স বেশি। মাসুদাত মেয়েকে থমকে উঠে জবাব দিলেন, এই পাজি মেয়ে, পুরুষ মানুষের বয়স বেশি বলে কোনো কথা আছে নাকি? পুরুষ মানুষের অর্থ করি থাকলেই সে বাদশা। আমাদের লতা রাজরানী হয়ে থাকবে দেখিস। সুখ উপচায়ে উপচায়ে পড়বে লতার জীবনে। একদিন সন্ধ্যার পর লতা শাশুড়ির রুমের পাশ দিয়ে অন্য রুমে যাওয়ার সময় পা থেমে গেল। চুপটি করে জানালার পাশ ঘেঁষে দাঁড়িয়ে ভেতরের বাক্য বিনিময় শুনতে লাগলো। আমি বাড়ি যাব, আমার বেতনগুলো একটু দিয়ে দিবেন? দৃষ্টি অবনত রেখে নমনীয় স্বরে বলল চুমকি নামের মেয়েটি। অবাক চোখে চুমকির দিকে চাইল সুজানা। আচম্বিতে কাজের মেয়ের বিদায়ের কথা শুনে থতমত খেলেন যেন। হঠাৎ গ্রামে যাবি? তোর কারো অসুখ বিসুখ নাকি? না, আমি একেবারেই চলে যাব। সুজানার আরেক ধাপ বিস্মিত হলেন। একগাল সরস হাসি দিয়ে জানতে চাইলেন, বলা নেই ক নেই, হুট করে এই সিদ্ধান্ত নিলি কেন? বাসার কেউ তোকে কিছু বলেছে? মানে ঝাড়ি দিল? না, এমন কিছুই না খালাম্মা। তাহলে যাবি কেন? এমনি আপনার বাড়িতে থাকতে আমার মন টানছে না, আর দম আটকে আসে আমার। কি বলিস এসব? দম আটকে আসে? এসব কেমন কথা? আসল সমস্যা খুলে বল আমাকে। কোনো সমস্যা না, এমনিই ভালো লাগছে না। আচ্ছা, যাবি ভালো কথা, কিন্তু অন্তত আরও মাসখানেক থেকে যা। বাসায় নতুন বউ, কি ভাববে বল? তুই আসলি মাত্র 6 মাস হয়েছে। যাবি যদি তাহলে নতুন বউ আসার আগেই চলে যেতি। তাহলে আর 1 সপ্তাহ থাকুন মাত্র, এরপর আর জোর করতে পারবেন না। আচ্ছা, করব না, যা এখন। চুমকি বেরিয়ে গেল। ছট করে লতাও সরে গেল জানালার পাশ থেকে। লতা ভাবছে চুমকির সাথে একটু কথা বলবে। এত সুন্দর আরামদায়ক জীবন ছেড়ে কেন যাবে মেয়েটা? যাওয়ার মতো কোনো কারণই তো চোখে পড়ছে না। কিন্তু পরক্ষণেই মনে পড়ল তাকে বলা সবার হুঁশিয়ারি সংকেত, বিশেষ করে শাশুড়ি মায়ের। প্রয়োজন না হলে বলছে কারোর সাথেই যেন কথা না বলে। ভেবেই মনের ভেতর জিয়ে থাকা ইচ্ছেটাকে দমিয়ে নিল। সেদিন রাতেই সজীবের কোলে মাথা রেখে লতা আহ্লাদি কণ্ঠে জিজ্ঞেস করল, আচ্ছা, আমাকে সেদিন যে বললেন, আমি সেই কথাটার মানে বুঝিনি। সজীব লতাকে বুকের ওমে মিশিয়ে নিল। গমগমে স্বরে আদেশের সুরে বলল, ঘুমাও, পরে বলবো ডিটেলস। ওসব শোনার জন্য উতলা না হয়ে এই পুরুষটার জন্য উতলা হতে পারো না বউ? লতা মিছিমিছি চোখ বুজে গেল স্বামীর আদেশে, কিন্তু মনে মনে ভাবছে, বিষয়টা কারোর সাথে শেয়ার করব নাকি নিজে নিজেই রহস্য খোঁজার চেষ্টা করব? চুমকির সাথে কথা বলতে পারলে একটু ধোঁয়াশা দূর হতো। উষা লগ্নেই ঘুম ভেঙে গেল লতার। ভোরে আলো ফুটতে শুরু করলো মাত্র। আলস্যতার রেশ কাটতেই ঘরের পেছনের আঙ্গিনায় গিয়ে পা রাখল। তার প্রিয় ঋতু বর্ষাকালের ভেজা পরিবেশ প্রকৃতি জুড়ে। গাছের সবুজ সজীবতায় লতার মনটা বেশ ফুরফুরে হয়ে গেল। কিছু নাম না জানা শ্বেত শুভ্র ফুল দৃশ্যমান হতেই লতা পা টিপে টিপে সামনের দিকটা এগিয়ে গেল। অরিন্দ সৌন্দর্যে মাখামাখি এই ফুল। লতা কিছু তাজা ফুল ছিঁড়ে নিল মুঠি ভরে। লতার দৃষ্টি জুড়ে আটকে আসা চারপাশ দেখল অপলক নয়নে। মায়াময় শ্যামল প্রকৃতিতে ঘেরা সজীবদের বিশাল একা বাড়ি। বাড়ির চারপাশটা ছবির মতো সুন্দর, যেন শিল্পীর তুলিতে আঁকা অপরূপময় কোনো চিত্রকর্ম। লতা মনে মনে ঠিক করল একদিন শাশুড়ি মায়ের থেকে অনুমতিক্রমেই পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখবে। সঙ্গী হিসেবে রাখবে চুমকিকে। অদূরে লতায় পাতায় ঝোপে ঝাড়ে পরিপূর্ণ একটি পরিত্যক্ত বাগান দেখতে পেল লতা। সেদিকটায় যাওয়ার সরু একটি পথও নজরে পড়ল তার। সে মাত্রই পা বাড়ালো সেদিকে যাওয়ার জন্য আগ্রহান্বিত হয়ে। হঠাৎ কোনো মেয়েলি কণ্ঠস্বরের ডাক শুনে পা পিছিয়ে নিল লতা। ঘাড় ঘুরিয়ে চাইতেই চুমকির দেখা মিলল। এ যেন মেঘ না চেতেই বৃষ্টি। ভাবিজান, এখানে কি করেন? কিছুই না, ফুলগুলো দেখেই আসলাম। তুমি কেন আসছো এদিকে চুমকি? আসো, একটু গল্প করি তোমার সাথে।
চুমকি সন্তর্পণে লতার নিকটে গিয়ে দাঁড়ালো। চোখে মুখে ভাবের রেশ এনে বলল, আমি গরিব মানুষ, কামের মানুষ, কামের শরীর। সারা বাড়িতেই আমার কাম, বহুত কাম। আমি পুকুর থেকেই কলসি ভরতে আসছি, কিন্তু আপনি ভাবিজান, আপনাকে তো এত সাত সকালে আমি আর দেখি নাই। তাহলে এই দিকটায় আপনি আর আইসেন না? আসি নাই তাই দেখি নাই, তার মানে তুমি রোজ এই সময় পুকুর থেকে রান্নার পানি নাও? হুঁ, নেই তো। এই পুকুরের পানি মেলা পরিষ্কার থাকে, অন্য পুকুরে কচুরিপানা শ্যাওলা থাকে। আচ্ছা গেলাম, আর কথা কউন যাইব না। ও হ্যাঁ, তোমার তো আবার কাজের তাড়া রয়েছে। আচ্ছা, তুমি অবসর হলে আমাকে জানিও চুমকি, তোমাকে নিয়ে পুরো বাড়ির সব কিছু ঘুরে ফিরে দেখব। চুমকি এগিয়ে নেওয়া পা দুটোকে ফের পিছিয়ে নিয়ে আসে। তা মনে হয় সম্ভব না ভাবিজান, আমি তো চইলা যামু কয়দিন পরেই। কেন চলে যাবে চুমকি? অবাক চোখে জানতে চাইলো লতা। ভাবিজান গো, এদের এত সুন্দর বাড়িটারে আমার কাছে আজব মনে হয়। খালি এই বাড়িটাই আজব নয়, এদের ঘরের মানুষগুলাও আজব, কিচ্ছিমের। এদের ঘরে জীর্ণ ভূত আসা যাওয়া করে। আল্লাহর দোয়ায় লাগে আপনি আর কাউরে এইসব কইয়েন না, আপনি একটু সতর্ক থাকেন। ভীত চোখে বলল চুমকি। ওমা, কি বলছো এসব? আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝতেছি না। বুঝবেন সময় হলেই। বলেই ষোড়শী চুমকি চঞ্চল পায়ে পুকুর ঘাটের দিকে চলে গেল কলসি কাঁখে করে। লতার চনমনে মনটা বিপুল খারাপ হয়ে গেল। সাথে সাথেই তার ভিতরে অল্প স্বল্প অজানা আশঙ্কা বিরাজ করলো। শেষমেশ কিনা চুমকির থেকেও তার সতর্কবাণী শুনতে হলো। সে চিন্তা করতে লাগলো নিগুড়ভাবে। চুমকির বলা কথাটা সত্যতা পেল সে। আজব বাড়ি, আজব ঘর, সত্যিই তো। শুরুর দিকে না ধরতে পারলেও সপ্তাহ ধরেই লতা খেয়াল করছে একটা বিষয়। সজীবদের বাসায় কেউ কারোর সাথে খুব বেশি কথা বলে না, কিন্তু রহস্যটা কি? সবার যেন আলাদা আলাদা একটা নিজস্ব জগৎ রয়েছে। সেই জগৎ নিয়েই তারা ব্যস্ত। একজনের আরেকজনের সাথে একটা অদৃশ্য দেয়াল দাঁড় করানো। এ কোনো রহস্যের পাদে আটকে যাচ্ছে লতা মাকড়সার জালের মতন। আর সত্যি কি জিনভূত আসা যাওয়া করে? হবে হয়তো। লতা পুকুর ঘাটে নেমে হাত মুখ ধুয়ে নিল, বার কয়েক পানির ঝাপটা মেরে নিজের রুমে এলো। সজীব এখনো ঘুমিয়ে আছে। লতা নিঃশব্দে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মুখে ক্রিম মেখে চুলগুলো আছড়ে নিল। পরক্ষণেই বেরিয়ে গেল। সজীব চোখ মিলে লতার চলে যাওয়া দেখল নীরব চাহনিতে। লতা রান্নাঘরে গেল, দেখল শাশুড়ি ও চুমকি পিঠা বানানোর কাজ করছেন। লতা সুজনার দিকে চেয়ে আছে আপ্লুত নয়নে। কল্পনা করছে, কি মিষ্টি একজন মা পেলাম আমি। বাড়িতে থাকলে প্রায় রোজ সৎ মায়ের সাথে কথা কাটাকাটি হয়, আর এখানে এই কয়দিনে উনি আমার চাল চলনের কোনো ত্রুটি ধরেননি। উনি দেখতেও কি আদুরে জ্যোৎস্নার মতো, আবার ঠিক যেন বর্ষার ভেজা মাটি। সমস্ত দুঃখ যাতনা শুষে নেওয়ার ক্ষমতা রাখে, যা সব নারী পারে না। মা, আমি কোনো কাজ করব এখন? তরল কণ্ঠে জানতে চাইলেও লতা। সুজনা ঘাড় ফিরিয়ে স্নিগ্ধ আঁখিতে চাইল লতার দিকে। ওহ বৌমা, তুমি এসেছো? এত জলদি উঠে গেলে কেন? বিশ্রাম নাও। আমাদের চুমকি মাশাল্লাহ এক হাতে সব সামলে নিতে পারে। নারে চুমকি? হ ভাবিজান, খালা আমার ঠিক কইছে, আপনি এইখানে বসেন। তাহলে আমি কাইলকার ভেজা কাপড়গুলা উঠানে বাইর কইরা দিই, রোদ আইসা যাইব। কি প্যাচ প্যাচ বৃষ্টি শুরু হয়েছে এই 2 দিন ধইরা। নিজে নিজে বকতে বকতে চুমকি বের হয়ে গেল। লতা কাঠের জলচকিটা টেনে নিয়ে বসলো শাড়ির আঁচল কোলের উপর কুচে নিয়ে। ও মনে হয় বেশি কথা বলে মা। বেশি মানে এক কথায় বাচাল। ও এমনভাবে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে যে কেউ শুনলে ধরে নেবে সব সত্যি। তিলকে তাল করা চুমকির তুড়ি মাত্র। এর জন্যই ভাবছি ওকে বিদেয় করে দেব। অবশ্য সেও যেতে চাচ্ছে। লতা প্রসঙ্গ পাল্টানোর জন্য বলল, তালের রস আবার কখন নিলেন মা? তাল কিনে এনেছেন? রস চুমকি রাতেই ফ্রিজে রেখেছে। এখন নারকেল আর দুধ দিয়ে জাল করে ক্ষীর পাকাচ্ছি। আর কিনে আনতে হয় নাকি গাছগাছালিতে ভরা আলিশান বাড়ি থাকতে? ও আচ্ছা, আমি তো আর পুরো বাড়ি দেখিনি মা, তাই জানি না। মাত্রই বধূ হয়ে এলে, আমার মতো পুরনো হও, সবই দেখবে, সবই জানবে। দুর্বোধ্য হাসি দিয়ে বলল সুজানা। আচ্ছা মা। তালের রস খাও তুমি? খাই।
আমার দাদি যেদিন তাল রান্না হতো সেদিন মুচমুচে করে অনেকগুলো চাল ভেজে নিত। সেই চাল ভাজা দিয়ে আমাদেরকে তালের ক্ষীর খেতে দিত, দারুণ লাগে খেতে। আবার কলা পাতায় করে তালের পিঠাও বানাতো, সেটাও অস্থির স্বাদ হয়। মা, আপনি এত ভালো কেন? নিজের সম্পর্কে মুখের উপর ঠাস করে এই সরল প্রশংসাখানি আশা করেনি সুজানা। তিনি থতমত খেয়ে গেলেন, বললেন, আমাকে কেন ভালো মনে হলো তোমার? বারে, আমি কতদিন বেলা করে ঘুম থেকে উঠলাম, কই আপনি তো আমাকে কিছুই বলেননি মা। সবাই বলে শ্বশুর বাড়িতে নাকি কাজের মেয়ের আগেও ঘরের বউ উঠতে হয়, কাজ না থাকলেও উঠতে হয়, নয়তো অলক্ষীপানা এসব। সুজানা সারা মুখ জুড়ে মধুর হাসি দিলেন, ধীর গলায় বললেন, জগতের সব মানুষ একরকম নয়, হাতের 5 আঙ্গুলের মতন। তোমার এই বয়স একদিন আমারও ছিল। বিয়ের পর নতুন অবস্থায় প্রায়ই বিছানা ছাড়তে মন চায় না। দুনিয়ায় যত আলসেমি আছে সব জেকে বসে শরীর ও মনের মধ্যে। কারণ রাতে স্বামীর সাথে নানান দুষ্টুমি হাসি তামাশা করতে করতেই সময় গড়িয়ে যায়। ঘুম ধরে ভোর রাতের দিকে, তবুও অনেক কষ্ট করে উঠতে হয় নতুন বউকে। আমি তোমাকে এটা কষ্ট দিয়ে বলতে চাইনি বৌমা। 8-10টা শাশুড়ির মতো আমি প্রতিশোধ পরায়ণ নই যে আমিও ভোরে উঠেছি, বকা শুনেছি। এখন আমার ছেলের বউ কেন আমাকে সেই সেবা দিতে পারবে না, এসব যুক্তি আমি মানি না। লতা মন্ত্রমুগ্ধের মতো বিবশ হয়ে শুনল সুজানার কথা, কিন্তু তার মনের ভিতর খচখচানিটা বেড়েই চলছে ক্রমশ। তার মানে চুমকির বলা কথাগুলো বানানো? কার কথা যে কাকে বলবি লতা কিছুই বুঝে উঠছে না। মা, আপনার বাল্য বিয়ে তাই না? সুজানা ঘাবড়ে যাওয়া চোখে চাইলেও লতার দিকে। আমি বুঝেছি কেন এটা বলছো। সজীব আর আমার বয়স মেলাতে পারছো না, এই তো? ঠিক ধরেছেন মা। এটা সজীবকেই জিজ্ঞেস করো গিয়ে। লতা আর কিছুই বলতে পারল না, অজানা মেয়েলি কণ্ঠস্বর শুনে। খালামণি কেমন আছো? হাই সুইটি, কেমন আছো? আরে ইতিকা, তুই এত সকালে? কই এত সকাল? ভোর হয়েছে 5টায়, এখন বাজে 9টা। ক্লাসে যাব, মা তোমাদের জন্য আতা ফল দিল, তাই আসা। বলেই ফলের ব্যাগটা রেখেই ইতিকা ঘরের ভেতর চলে গেল। আপনার ভাগ্নি মা? বড় আপার ছোট মেয়ে, মাঝে মাঝে এসে আমার কাছে বেড়ায়। একটু পরে লতা উঠে গেল নিজের রুমে সজীবকে জাগানোর জন্য, কিন্তু রুমের দরজা পা রাখতে লতা অবিশ্বাস্য চোখে চেয়ে রইল বিছানার দিকে। ইতিকা সজীবের উপর ঝুঁকে আলিঙ্গন করার চেষ্টা করছে। সজীব ইতিকাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। দরজায় তার দৃষ্টি যেতেই দেখল লতা বেকুবের মতো হা হয়ে দাঁড়িয়ে আছে। সজীব ইতিকার গালে সপাটে চর বসিয়ে দিল। লতা ব্যস্ত পায়ে ছুটে গেল রান্নাঘরে, গোল গোল চোখে কাঁপা কাঁপা গলায়। মা, একটু আমাদের রুমে আসবেন? ইতিকার সাথে ওনার কি যেন ঝামেলা হচ্ছে। সুজানা উঠে এলো তরিতেই। কি হয়েছে ইতিকা? খালামণি, আমি সজীব ভাইয়ের কাছে বসে ভাবিকে নিয়ে দুষ্টুমি করে এটা ওটা বলেছি। ভাবি রুমের দরজায় দাঁড়ানো ছিল। সজীব ভাইয়া ভাবিকে দেখা মাত্রই আমার গালে চর বসিয়ে দিল, কিন্তু তার আগে কিচ্ছুই বলেনি সে। এমন তো আগেও দুষ্টুমি করেছি ওনার রুমে এসে। তোমাদের বাড়িতে আর আসবোই না, বিয়ে করেই যেন সাধুর বেশে ধরলো। বলি ইতিকা কান্না জড়িত মুখে হনহন পায়ে বেরিয়ে এলো। সুজানা কিছুই বলছে না, শুধু সজীবের দিকে মুখ তুলে একবার চাইল। সজীব গর্জন করে উঠল পশুর মতো সুজানার দিকে চেয়ে। আপনাকে এখানে আসতে বলল কে? নিজে এক নষ্টা, বোনের মেয়ে আরেক নষ্টা। শুনলেন ও কিভাবে ব্লেম দিয়ে গেল? ও সবসময় আমার গায়ে পড়ে ভাব জমাতে আসে। বাবা, ও তো আমাকে অনেক ভালোবাসে খালাতো ভাই হিসেবে, কিন্তু কিভাবে কি হলো এখন বুঝলাম না। রাখেন আপনাদের ভালোবাসা, আপনাদের ভালোবাসা আমার ঢের জানা আছে। কটাক্ষ করে বলল সজীব। আলতাফ মিয়া সজীবের রুমের সামনে এলো, বলিষ্ঠ কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হলো সজীব? তোর বজ্রকণ্ঠ শুনলাম, ওদিকে ইতিকাকেও দেখলাম চলে গেল। সুজানা মলিন মুখে স্থান ত্যাগ করলো। সজীব উপস্থিত ঘটে যাওয়া ঘটনা বলল তার দাদাকে, সাথে আরও বলল, এই মেয়েটা সবসময় আমার গায়ে পড়তে চায়, সে নাকি আমাকে ভালোবাসে। লতা কি ভাববে এবার বলেন তো? আজ তো একটা বেহায়া মেয়ে। লতা কিছুই মনে করবে না, চোখের দেখার মাঝেও মানুষের ভুল থাকে। এই বলেই তিনি চলে গেলেন।
লতা আহাম্মক বনে গেল সুজানার সাথে সজীবের এমন নির্দয় আচরণে। সে রুমে ঢুকলে সজীব ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। তুমি মাইন্ড করেছো লতা? আমি মাইন্ড করেছি বা কতটুকু করেছি সেটার চেয়েও অনেক বেশি মাইন্ড করেছি আপনি নিজের জন্মদাত্রী মাকে নষ্টা শব্দের মতো নিকৃষ্ট শব্দ ব্যবহার করেছেন। আপনি কেমন সন্তান? মা নষ্টা হলে তাকে সেটা বলতে পারে অন্যরা, নিজের সন্তান কখনো এটা বলতে পারেন? এটা অন্যায়। আমার খুবই খারাপ লাগছে। মাকে আমিই ডেকে এনেছি, নিজেকে ভীষণ অপরাধী লাগছে। ডেকে এনে ওনাকে আঘাত দিলাম আমি এই কয়দিন খেয়াল করেছি আপনি ওনাকে সামনাসামনি কখনো মা বলে ডাকেননি, ওনার সাথে হেসে ভালোবাসা দিয়ে কথা বলেননি। কারণটা আমায় বলবেন একটু? সজীব লতার মাথাটা বুকের সাথে মিশিয়ে নিল, লতার শাড়ির ভিতরে হাত গুলিয়ে দিল, সরু কোমরখানি দু হাত দিয়ে ফিরিয়ে নিল নিজের দিকে। লতার সারা গাল উষ্ণ ছোঁয়ায় ভরিয়ে দিল আর বলল, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার বিয়ে করা স্ত্রী, স্রষ্টার দেওয়া উপহার। তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না। লতা নিজেকে আলগা করে নিয়ে বলল, না, আমি ভুল বুঝিনি। কেউ কাউকে পছন্দ করলে নিজ থেকে যেচেও সান্নিধ্য পেতে চায়, এখানে আপনার কোনো দোষ নেই। কিন্তু আমার জানতে চাওয়া হলো মাকে কেন নষ্টা বললেন, আর আমাকে যে সেদিন বললেন সাবধানে থাকতে, চোখ কান খোলা রাখতে, এটার জবাব দেন। ক্লিয়ার করে না বললে কিভাবে সাবধানে থাকবো বলেন? আচ্ছা বলবো পরে, এখন ক্ষুধায় পেট চোচো করছে। আমার নাস্তা নিয়ে আসো টেবিলে, বা চুমকিকে বলো। তুমি খেয়েছো? না, খাইনি। একসাথে খাবো, নিয়ে আসো। লতা এক আকাশ মন খারাপ নিয়ে রান্নাঘরে চলে গেল। দেখতে পেল সুজানা ফোনে তার বোনের সাথে হেসে হেসে স্বাভাবিক স্বরে কথা বলছে। লতা নির্বাক হয়ে গেল। তার ধারণা ছিল সুজানাকে আবিষ্কার করবে ক্রন্দনরত অবস্থায়, সেখানে দেখলেও তার বিপরীত পরিবেশ। তবুও সে বলল, মা আমাকে ক্ষমা করে দিবেন, উনি যে এমন বাজে আচরণ করবে আপনার সাথে এটা আমি বুঝতেই পারিনি। বাদ দাও বৌমা, ও সহজে রাগে না, তবে রেগে গেলে কাকে কি বলা উচিত সেই হিতাহিত জ্ঞানও হারিয়ে ফেলে। তাই আমিও কিছু মনে রাখি না। অদ্ভুত তো, এটা কোনো কথা? কোনো লজিক হলো? অতিরিক্ত রাগ দমনের বিভিন্ন কাউন্সিলিং আছে, বিভিন্ন মোটিভেশনাল স্পিচ আছে ইউটিউবে। এইসব রাগ নিয়ন্ত্রণ করার উপায়গুলো জানলে শুনলে কিছুটা হলেও কাজে আসবে ওনার। সেটা পারলে তুমি বলে দেখিও। ধরো, তোমাদের নাস্তা নিয়ে যাও। আপনি খাবেন না মা? না, আমরা সবাই খেয়েছি। লতা নাস্তার ট্রে নিয়ে গেল ডাইনিংয়ে। সজীব লতাকে মুখে তুলে খাইয়ে দিল। অপেক্ষা করে আছে লতাও তাকে খাইয়ে দিবে, কিন্তু লতা তা করলো না। তার সব হ্যাংলামও পছন্দ না, আদিক্ষেতা মনে হয়। লতা ঝটপট খেয়ে উঠে গেল। এদের সংসারে তেমন কাজ করতে হয় না তার, এদের পরিবারে তেমন মানুষও নেই। সজীবের দাদা, সজীব, সুজানা, চুমকি ও লতা, মোটে জন চারেক। কাজ বেশি হলে পাশের বাড়ি থেকে 2-3 জন গরিব ছুটে যায় কাজ করার জন্য। তবে সজীবের এক চাচা আছে, তিনি আমেরিকায় থাকে পরিবার নিয়ে। 5 বছর পর পর দেশে আসে। তার এক ছেলে এক মেয়ে। তারা আসলেই বাড়ি ভর্তি অতিথি থাকে, তাই বড় করে দোতলা দালান করেছে সজীবের দাদা। সজীব ঢাকায় ব্যবসা করে, তার দাদা বাড়ি দেখাশোনা করে। সজীব বাজারে চলে গেল চা খাওয়ার জন্য। লতা চা বানিয়ে দিতে চাইলেও না করলো। লতা নিজের রুমে গিয়ে পরিবারের সবার সাথে কথা বলে নিল একে একে। ছোট ভাই সবুজও রুমকির পড়াশোনার খবর নিল সে। মাসুদা ছাড়া তারা সবাই লতাকে দেখার জন্য আগ্রহ প্রকাশ করলো। লতা জানালো সজীব ঢাকায় চলে গেলেই এসে কয়েকদিন বেরিয়ে যাবে। মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে লতা বের হয়ে গেল। সুজানা রসুইঘরের উঠানে খরগোশগুলোকে চুমকির সাহায্য নিয়ে খাবার দিচ্ছে। লতা তাদের পাশে গিয়ে বসলো। খরগোশগুলো পিঠে আদরে স্পর্শ দিতে দিতে বলল, খরগোশ আমারও দারুণ প্রিয়। রাতে অনেক বেশি আকর্ষণীয় লাগে তাদের তুলতুলে শরীরের মাঝে জলজলে চোখগুলো দেখতে। রাইট ভাবিজান, মনে হয় হ্যাজাক লাইট। হ্যাজাক লাইট মানে? জিজ্ঞেস করলো লতা। বর্ষাকাল রাইতে যে খাল বিল ডোবা থাকে, মাছ ধরে হ্যাজাক লাইট আর আলো। মাইরা মাইরা চিনেন না? চিনলাম। এই খরগোশ কি কিনে এনেছেন? কে শখ করে পালছে এগুলো? আপনি? খরগোশ আমাদের সবার পছন্দেই পালা হচ্ছে, ব্যক্তিগতভাবে কারো না। সজীব সেদিন বাড়ি গেল রাত করে। লতা দুপুরে ফোন দিল ভাত খাওয়ার জন্য। সজীব কাজে ব্যস্ততা দেখিয়ে দুপুরে গেল না আর। লতা ধরে নিল তার কাছ থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছে সজীব। হেলে দুলে হাঁটতে হাঁটতে বড় ঘরের সামনে উঠানে গেল লতা।
ঘরের শোভা কয়েক গুণ বৃদ্ধি করে দিল দুপাশে চাল বেয়ে ওঠা দুটো বাগানবিলাস ফুল গাছ। বেশ ছোপালো, দুইটায় দুই রকম। একটায় ধরে আছে থোকায় থোকায় সাদা বাগানবিলাস ফুল, আরেকটায় গোলাপি বাগানবিলাস ফুল। উঠানে অজস্র ফুল ছড়িয়ে আছে, যেন পুষ্পোদ্যান এটা। লতা বিভোর হয়ে ফুলের সৌন্দর্য দেখতে লাগলো। সজীবদের পরিবারের মানুষের তুলনায় তাদের বাড়িটাই বেশি মন কেড়েছে যুবতী বধূ লতার। সে উঠান পার হয়ে বাড়ির বাইরে গেল। কি নাম এত জমকলো বাড়িটা, তা দেখার জন্য, কিন্তু কোনো নেম প্লেট দেখতেই পেল না। সে হতবাক হয়ে গেল। ভিতরে এসেই গলা তুলে সুজানাকে জিজ্ঞেস করলো, মা, এত চমৎকার বাড়িটার কোনো নাম নেই কেন? সুজানা হালকা বিরক্তি নিয়ে বলল, এই প্রশ্ন শুনতে শুনতে আমার দু কান ঝালাপালা হয়ে গিয়েছে। এত এত নাম বের করেও সজীবের ও দাদার কোনো জুৎসই নাম পছন্দ হলো না। ভবিষ্যতে পছন্দের কোনো নাম পেলে তখনই নাম ফলক দেবে বলেছে সজীব। রাতে সজীব বিছানায় গেলে লতা জানতে চাইল সুজানার বিষয়ে। লতা চাপাচাপিতে না বলে রক্ষা পাওয়া যাচ্ছে না। সজীব লতাকে হুঁশিয়ারির সংকেত দিয়ে বলল, যদি কারো কাছে কিছু বলো জানে মেরে ফেলবো, মনে রেখো। উনি আমার জন্মদাত্রী মা নয়, আমার আপন মায়ের হত্যাকারী, আমার বাবাকে ধ্বংসকারী। কি বলে লতা বিমূঢ় হয়ে চেয়ে রইল সজীবের মুখপানে। ভীষণ আশ্চর্য লাগছে তাই না লতা? আমার একদম বিশ্বাস হচ্ছে না। আচ্ছা, আপনাদের বাড়িটা কি ভুতুরে বাড়ি? কেমন সব আওলা ঝাওলা। পুরো বাড়ি কি শৈল্পিক গোছানো, অথচ আপনাদের সবার মাঝে প্যাচ গোছে ভরা। আমার একদম ভালো লাগছে না। আপনিও তো মনে হয় মুখোশধারী ভদ্রলোক। সজীবের রাতে ঘা লাগার উপক্রম হলেও মুখোশধারী শব্দটা শুনে ডিম লাইটের আবছা আলোয় লতার দিকে চেয়ে নরম গলায় জানতে চাইল, তোমার এমন মনে হওয়ার কারণ? যথেষ্ট কারণ আছে। আপনি তো শুরু থেকে আমার সাথে ভালোই ভালোবাসা দিয়ে কথা বলছেন। এই যে ক্ষণিক আগে বললেন জানে মেরে ফেলবেন, এটা কোনো মানুষের ভাষা? এটা অমানুষের ভাষা, পশুর ভাষা। আমাদের দুজনের মাঝে এত বড় নিষ্ঠুর বাক্য বলার মতো আদৌ কিছু হয়েছে কি? নিজের বিবেককে জিজ্ঞেস করুন। বলেই থামলো লতা, কণ্ঠে উপজানো অনুযোগ, ক্ষোভ ও অভিমান। ওহো, দেখলে, নিজে বলে নিজেই ভুলে গেলাম। খুব সরি লতা, আর কোনোদিন যদি এমন আচরণ করি তোমার সাথে, যেন আমার জিভ খসে পড়ে। রাগ উঠলে মাথা এলোমেলো হয়ে যায় আমার। রাগ চললে কি বলি না বলি তার কোনো ঠিক থাকে না। তাহলে কাউন্সিলিং করান, দেখবেন উপকৃত হবেন। আমার জেদ কি এতটাই মারমুখী কাউন্সেলিং করাতে হবে? আমার কাছে তো তাই মনে হয়। যদি তাই হয় তাহলে সেটার দায়িত্ব তুমি নাও না। আচ্ছা, চেষ্টা করে দেখব। সজীব লতার মন ভালো করার জন্য একটা জোকস বলতে চাইল, কিন্তু লতা শুনতেই চাইল না। উনি আপনার মাকে কেন হত্যা করলো বলেন? লতা প্লিজ, এখন বলতে ইচ্ছে করছে না। আমার ভীষণ মন খারাপ হয়ে যায় তখন। মার ছবিখানি শুধু চোখের সামনে ভেসে ওঠে। তোমাকে ছুঁয়ে প্রমিস করছি সব বলবো, আর বাড়িতে কোনো ভূত প্রেত নেই। তাহলে সাবধানে থাকতে বললেন কেন? এটা অন্তত বলেন। এটা বলছি, ধরো আমাদের বাড়িটা তো বিশাল একা বাড়ি। তুমি হয়তো দিনে দুপুরে বা বেলা অবেলায় এদিক সেদিক যাবে, তখন নির্জনতা দেখেও ভয় পেতে পারো। আর আমাদের কিছু শত্রু আছে গ্রামে, ওরা উল্টাপাল্টা কিছু বলে তোমার কান ভারী করে দিতে পারে। ইভেন উনিও, যাকে তুমি শাশুড়ি হিসেবে জানো, তিনিও আমার বিপক্ষে কিছু বলতে পারে তোমায় কৌশলে। চুমকিও কম না, উনার চামচা। এই, অন্য কিছুই নয় লতা। ও হ্যাঁ, তোমাকে বলে রাখি, আমাদের বাড়ির পুকুর, নারকেল, সুপারির ফলের বাগান, গাছগাছালি দেখাশোনার জন্য একজন পাহারাদার আছে। তিনি বাড়ির বাউন্ডারির ভিতরেই থাকেন। বাড়ির দক্ষিণ পাড়ের দিকে একচালা ঘর করে থাকেন তিনি। নাম রইস। বুঝতে পেরেছি, কিন্তু আপনাদের শত্রু কেন তৈরি হলো? আপনারা কি খারাপ মানুষ? বিজ্ঞের মতো হতাশ কণ্ঠে জিজ্ঞেস করলো লতা। বোকা মেয়ে, শত্রু কি তৈরি হয় খারাপ মানুষ হলেই? যার অর্থ সম্পদ, প্রভাব প্রতিপত্তি বেশি, তার শত্রু অটোমেটিক তৈরি হয়ে যায় সব লুটপাটের জন্য। লতা বুঝদারের মতো চুপ মেরে রইল। শোনো, আমি বিয়ে উপলক্ষে এতদিন বাড়ি আছি, পরশু চলে যাব। তুমি রাতে চুমকিকে সাথে নিয়ে ঘুমাবে। ভিতর থেকে দরজা বন্ধ করে দিও ভালো করে। আমার খোঁজ আপনি কিভাবে পেলেন? জানো না? না তো। আমার দাদা বীর পুরুষ আলতাপ মিয়া দিয়েছে। উনি তোমাকে পছন্দ করেছে, আমায় ডেকে বলল তোমাকে বিয়ে করতে হবে। ব্যাস করলাম। তার মানে আপনার কোনো পছন্দ ছিল না? দাদার পছন্দের উপর আমার অগাধ বিশ্বাস আছে।
তাই তোমাকে আগে দেখার প্রয়োজন মনে করিনি। তাহলে আপনাদের পরিবারের কর্তা কি আপনার দাদা? কিছুটা বলতে পারো। আমি ঢাকায় থাকি। উনি যদি তেজস্বী পুরুষ না হতো কবেই বাড়ি জঞ্জালে পরিপূর্ণ হতো। এত বড় বাড়ি দেখাশোনা করতে একজন আলতাফ মিয়ার বিকল্প নেই। লতা মনে মনে ভাবে। হতেই পারে। উনি দেখতেও বলিষ্ঠ বেশ, যেমন লম্বা তেমন পেটা শরীর, গায়ের রংটাও সুন্দর, বয়স তেমন নয় মনে হয়। পোশাকেও বেশ সচেতন পুরুষ বলা যায়, কথাবার্তাও ভারী মজবুত, দৃঢ় চেতনার বলা যায়। দাদারও আপনার শরীরের কাঠামো একই রকম, স্বভাবেরও কি আপনাদের মিল আছে নাকি? তা একদম না। হেসে বলল সজীব। আপনি চলে গেলে আমি বাবার বাড়ি যাব কিছুদিনের জন্য। আমি চলে গেলে নয়, তার আগেই নিয়ে দিয়ে আসবো। সজীব ও লতা কথা বলতে বলতে রাত গড়িয়ে গভীর হলো। সুখনিদ্রায় তলিয়ে গেল তারা দুজন। তার 2 দিন পরে সজীব লতাকে নিয়ে আসলো তাদের বাড়ি। ভ্যান ভর্তি দামি সুস্বাদু সব মিঠাই ফলফলাদি জিনিসপত্র দেখে মাসুদার চোখ চকচক করতে লাগলো, সোনার খনি হাতে পাওয়ার ন্যায়। বাকি সবাই লতাকে কাছে পেয়ে তার উচ্ছ্বসিত। লতাকে নিয়ে হাঁটতে হাঁটতে তার বাবা ও দাদি পুকুর পাড়ের দিকে গেল। সাথে এলো তার ছোট 2 ভাই বোন সবুজ ও রুমকি। তারা চারপাশ থেকে লতাকে ঘিরে ধরলো তার শ্বশুরবাড়ির গল্প শোনার জন্য। লতা উদাস ভঙ্গিতে বলতে লাগলো গল্পের মতো করে। একদা ছিল এক মা হারা দুঃখী শিশু রাজকন্যা। লতার মতো তরতরিয়ে বাড়তে লাগলো বলে দাদি তার নাম দিল লতা। সেই লতা বড় হতে লাগলো দাদি আর পিতার অপার স্নেহ যত্নে। প্রকৃতি নিয়মে সেই শিশু রাজকন্যাটি কিশোরী হলো। তা পেরিয়ে তারুণ্যে পা দিল সেই রাজকন্যা। বাড়ন্ত বয়সে লাগামহীন দুরন্তপনা ও চঞ্চলতাকে আঁকড়ে ধরল সেই রাজকন্যাকে। সময়ের রথে চড়ে সেই রাজকন্যা পূর্ণ যৌনাবতী হয়ে উঠল। জ্ঞানে, শিক্ষায়, বুদ্ধিতে, চতুরতায় সেই রাজকন্যা হয়ে উঠল দুর্বা আর সাহসী। গৃহকার্যে কেউ সামান্য ভুল করলেই সে ধরিয়ে দিত চোখে আঙুল দিয়ে। হয়ে গেল কারো চক্ষুশূল। উঠে পড়ে লেগে গেল তাকে পাত্রস্থ করার একান্ত উদ্দেশ্যে। অতঃপর তার বিবাহ হলো সম্পূর্ণ অচেনা অজানা অদেখা এক সুদর্শন সুঠামদেহী রাজকুমারের সাথে। তাদের বাড়ি যেন মায়াপুরী। শান বাঁধানো পুকুর ঘাট, পুষ্প কানন, আম্র কানন, কিন্তু অদ্ভুত নামহীন সেই আভিজাত্যপূর্ণ রাজকীয় বাড়িটি। সেখানে কোনো জনসমাগম নেই। যারা আছে তারা নীরবে আসে, নীরবেই প্রস্থান করে। কারো সাথে কারো বিবাদ নেই, তর্ক নেই, পরিবেশ শান্তিপূর্ণ। প্রচুর ধনসম্পদ, কিন্তু কে ভোগ করে জানি না। অঢেল ফলফলাদির বৃক্ষ, খায় মনে হয় কাকপক্ষী। লতার গল্প থেমে গেল তার মুখে রুমকির হাত চাপা পড়াতে। বুবু আর বললো না, দোহাই লাগে। আল্লাহর দোহাই, সব বইলে ফেললে আমি দেখার মজা কিভাবে পাবো? আমার নয়নকে সার্থক করতে চাই সজীব ভাইয়ের বাড়ি গিয়ে। দাদিকেও নিয়ে যাব। উপস, কি লোভনীয় বর্ণনা দিলে না বাবু। আমি স্কুল ছুটির পরই বেড়াতে আসবো কিন্তু। আচ্ছা আসিস। কিরে সবুজ, চুপ করে রইলি যে? বুবু, আমি ভাবছি এত ধনী পরিবারে আমাদের ঘরের মেয়ের বিয়ে হওয়াটা কি মানিয়েছে? না জানি কবে এই সুখ তোমার কপাল থেকে ছিটকে পড়বে উল্কার মতো। মালেকা বানু সবুজের পিঠে চাপড় মেরে বললেন, তোর মুখে হকগোল সময় অলক্ষণে কথা। তুই যা, ভাগ এখান থেকে। রুমকির মাই লতারে এইখানে বিয়া দিছে, এটার কৃতিত্ব পুরাটাই তার। না রে লতা? হ্যাঁ দাদি, অবশ্যই ওনার। তার বাবা জয়নুল বলল, তোর মুখে এত প্রশংসা শুনে আমারই বেড়াতে যেতে ইচ্ছা করছে সেই বাড়ি। তোমরা সবাই কি বেড়াতে পারবে আব্বা? আরো কয়েক মাস যাক, আমি একটু পুরনো হই। তবে মা, মাসুদার এই ঋণ তুই কোনোভাবেই শোধ করতে পারবি না। আব্বা আমি চেষ্টা করব শোধ করে দিতে, মনে রাখবেন। মাসুদা থালাবাটি ধোয়ার জন্য পুকুর ঘাটে এলো। বলল, সবাই মিলে গাল গল্প করলে হবে, খাইতে হবে না? আমার রাইন্দা হয়ে গেছে, খাইতে আসেন। চুমকি আজ হঠাৎ ঘুমিয়ে গিয়েছে বিকেলের দিকে। এই সুযোগে সুজানা আলতাফ মিয়ার রুমের সামনে গিয়ে দাঁড়ালো। কিছু বলবা তুমি? বলার জন্যই আসলাম। বলো শুনি। আমার মুক্তি চাই। বিরস গলায় বলল মাসুদা। মুক্তি কি চাইলেই পাওয়া যায়? তাহলে কি সেই জায়গা ফিরিয়ে দেবে? মাসুদার কলিজা ধক করে উঠল। জায়গা ফিরিয়ে দিলে আমি যাব কোথায়? তাহলে চাইতে চাও কেন? সময় হলে আমি তোমারে বিদায় দিয়া দিমু, এখন যাও। আজ আকাশে মন ভালো নেই।
গুমট ভাব নিয়ে তার বক্ষ জুড়ে থরে থরে মেঘপুঞ্জ জমাট বেঁধে আছে। নিকোষ কালো আধারে সকালটাকে সন্ধ্যা বানিয়ে দিল। এই বুঝি হুড়মুড়িয়ে ধরায় নামবে শ্রাবণ ঢল। লতা ও তার বোন রুমকি তাদের ঘরের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, অপেক্ষা এক পশলা বৃষ্টির জন্য। তারপর দুই বোন মিলেই বৃষ্টি পানিতে ভিজে দাঁড়কাক হয়ে যাবে। লতার মুঠোফোন বিরক্তিকর ভাবে বেজে উঠল। রিসিভ করতেই দেখল সুজানার ফোন। বৌমা, তুমি বাড়ি আসছো না কেন? আমাদের কত বাড়ি খালি পড়ে আছে, আর তুমি কি না পড়ে আছো সৎ মায়ের উপরে? নাকি সজীব নাই বলে আসতে চাচ্ছ না? বৌমা, তুমি বাড়ি আসছো না কেন? আমাদের কত বাড়ি খালি পড়ে আছে, আর তুমি কি না পড়ে আছো সৎ মায়ের উপরে? নাকি সজীব নাই বলে আসতে চাচ্ছ না? না মা, লজ্জা দিবেন না, একদম এমন কিছু না। চলে আসবো অতি শীঘ্রই। এত দূর একা আসবে কিভাবে? আমি কাউকে পাঠিয়ে দিব? না মা, লাগবে না, আমার ভাই সবুজকে নিয়ে আসবো। আচ্ছা, চলে এসো। মোবাইল রেখে দিয়ে তড়িতেই লতা সজীবকে ফোন দিল। মা আমাকে যেতে বলছে, কিন্তু আমার ভয় লাগে। আপনি না বললেন উনি খুনি? আরে পাগলি, সেটা ঘটনাক্রমে ঘটেছে, তাই বলি কি তোমাকেও খুন করবে নাকি? তোমার ইচ্ছে না হলে কয়দিন পর যেতে পারো। না, কেমন অশোভনীয় দেখায় বিষয়টা। কালই সবুজকে নিয়ে চলে যাব। সেদিন দুপুরে বাবার বাড়ি কাজ আছে বলে মাসুদা বেরিয়ে গেল একা। আসলো সন্ধ্যার দিকে। এরকম মাঝে মাঝে মাসুদা বাবার বাড়ি কাজ আছে বলে হুটহাট বেরিয়ে যায়। তার 2 দিন পরে সকালের দিকেই লতা চলে গেল অলোকনগর গ্রামে সজীবদের বাড়ি। সাথে এলো সবুজ। লতাকে দেখে সুজানা খুশি খুশি চোখে বলল, এই অভাগী মাকে ভুলে গেলে বৌমা? ভুলবো কেন মা? আসলে নিজের প্রিয়জনদের কাছে গেলে আর আসতে ইচ্ছে করে না। আপনি অভাগী হবেন কেন? স্বামী নেই কেবল, তাছাড়া সবই তো আছে। সুজানা কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করলো না, ধীর পায়ে অন্যদিকে চলে গেল। রাতেই সুজানা লতার রুমে গিয়ে বলল, বৌমা, একা ঘুমোতে না পারলে চুমকিকে বলতে পারো, সে মেঝেতে বিছানা করে ঘুমাবে। আচ্ছা মা, আমি চুমকিকে ডেকে নিচ্ছি। চুমকি তার কাঁথা বালিশ নিয়ে লতার বেডরুমে নিচে বিছানা পেতে নিল। 1-2 কথায় প্রসঙ্গ তুলো লতা। আস্তে করে জিজ্ঞেস করলো, চুমকি, তুমি যে সেদিন বললে এই বাড়িতে জিন ভূত আসা যাওয়া করে, আমি যেন সাবধানে থাকি, কই আমার তো এমন কিছুই মনে হলো না। লতার মোলায়েম কণ্ঠে চুমকি প্রচণ্ড ভরসা খুঁজে পেল। সে ইতিউতি চায়। কণ্ঠকে খাদে নামিয়ে ফিসফিসিয়ে বলল, ভাবি জানেন, এদের বাড়িতে আসার 1 মাস পর হতেই মাঝে মাঝে কে যেন আমি রাইতে ঘুমাইয়া গেলে আমার গায়ে হাত দেয়, বাজেভাবে সারা অঙ্গে হাতাইতে থাকে। সেটা পুরুষের হাত, এটা আমি শিওর। কে এই খচ্চরের বাচ্চা খচ্চর তা আজও বুঝতে পারলাম না। এখন মনে হয় সেটা পুরুষ জিন হইব। আমার দাদি বলছে জিনদের স্পর্শ ঠিক মানুষের মতোই, সেটা পুরুষ হোক আর মহিলার জিন হোক। লতার চোখ কপালে উঠে গেল শুনে। বিস্ফোরিত চাহনি চেয়ে, কি বলছো এসব তুমি? হয়তো স্বপ্নে ভয় পাও তোমার এমন কোনো অতীতের ঘটনার জন্য। না ভাবি যান, এমন কিছুই না। আমি স্পষ্টই টের পাই। আমার রুম তো পুরাই আন্ধার থাকে। আমি যখন কে বলি তখন চলে যায় সে, আবার লাইট জ্বালালেও কাউকে দেখি না। কি বিশ্রী বিষয়, তুমি মাকে জানাওনি? খালাম্মার কথা বলতেছেন? কইছি একবার, লাভ হয় নাই। উনি তুলার মতন আমার কথারে ফোমাইরা উড়াইয়া দিছে জিন ভূতের আসর বইলা। আচ্ছা, মোট কয়বার হয়েছে এমন চুমকি? প্রতি মাসে 2 বার করে হয়। দরজা বন্ধ করে ঘুমাতে পারো না তাহলে? আমি ডরাই ভাবিজান, তাই চাপাইয়া রাখি। আমাদের বাড়িতে কোনোদিন দুয়ারে খিল দিয়ে ঘুমাই নাই তো। খালাম্মা কইল কোনো সমস্যা হইব না দুয়ার না আটকাইলে। আবার আমার রুমের দুয়ারে সিটকানিটা ভালো মতন লাগেও না, ঢিলা হইয়া গেছে। আর সারা ঘরে তো জোয়ান কোনো ছেলেও নাই। ভাইজান তো গ্রামে তেমন আসেও না। লতা চিন্তিত মুখে বলল, আচ্ছা, লাস্ট কবে ধরেছে মনে আছে? আপনার বিয়ার 4 দিন আগেও এমন হয়েছে। তুমি এই জন্য চলে যাবে? ভাবিজান, নইলে এখানে খাওয়া পড়ার অভাব নাই। জিনের বাচ্চা জিন আমার রিজিক কেড়ে নিতেছে। তাহলে তোমার তো আরো আগেই চলে যাওয়া উচিত ছিল চুমকি। অপার কৌতূহল নিয়ে বলল লতা। খালাম্মা যাইতে দেয় না যে, খালি বুলাইয়া ভালাইয়া রাখে আমারে।
তাহলে এখন যাবে কিভাবে? অনেক কাকুতি মিনতি কইরা বলছি, হেই বাদে রাজি হইল। আচ্ছা ঘুমাও চুমকি, তোমার ভোরে উঠতে হবে। তার পরের দিন সকালে নাস্তা খাওয়ার পর লতাকে সবুজ বলল, বুবু, এখন কি তোমার কোনো কাজ আছে? না থাকলে চলো এদের বাড়ি আনাচে কানাচে থেকে বেরিয়ে আসি। না, কাজ নেই, চল। বলেই দুই ভাই বোন বেরিয়ে পড়ল। তারা ঘরের দক্ষিণ পাশ ধরে হাঁটতে লাগলো দুই ভাই বোন। দৃষ্টিতে আটকে আসা গাছপালা দেখতে লাগলো মোহাচ্ছন্ন হয়ে। পাখির কলকাকলিতে উৎসব মুখরিত বাড়ির চারপাশটা। শেষ মাথায় এসে লতা বলল, এদিকে আয় সবুজ, তোর দুলাভাই বলল রইস নামে একজনের ঘর আছে ওই দিকটায়, তাদের পাহারাদার। লতা ও সবুজ এগিয়ে গেল। ছোট্ট একতলা বিশিষ্ট একটি টিনের ঘর দেখতে পেল বাগানের ধার ঘেঁষে। গলায় গামছা বাঁচানো রইস তাদের দেখতে পেয়েই এগিয়ে এলো। বয়স 40-এর মতো হবে। চোখে মুখে সুখী সুখী ভাবের উজ্জ্বল প্রলেপ লেপটে আছে। হঠাৎ আগন্তুকের মতো তাদের দেখে ভেবা চাকা খেয়ে গেল রইস। বিব্রত কণ্ঠে বলল, ভাবি সাহেব, হঠাৎ আপনি এখানে? উনি কে? ও আমার ছোট ভাই, তার সৌজন্যই এদিকটায় আসা। আপনি রইস ভাই না? আমি রইস। অবাক হলেন মনে হয় আমাকে দেখে। রইস তোতলাতে তোতলাতে বলল, না মানে আপনার শাশুড়ি বা অন্য কেউ এদিকে কালে ভদ্রেও আসে না। এর মধ্যে আপনি হলেন নতুন বউ, তাই একটু খটকা লাগলো। আসেন না ভাবি ঘরের ভিতরে। কেউ আসে না কেন? বাড়ির এত সুন্দর অন্দরমল রাইখা লথায় পাতায় ঘেরা বাগিচায় কে আইব বলেন? কি দরকার হুদায় আসার? এসব সামলানোর দায়িত্ব আমার একলারই। ও, বুঝতে পেরেছি। বলি লতা তার ঘরের ভিতরে ঢুকলো। সবুজ লতাকে বলল, বুবু, আমি ওই দিকটা ঘুরে আসি, তুমি থাকো। আচ্ছা যা ভাই। সবুজ চলে গেল পুকুর পাড় ধরে অন্য ফলের বাগানের দিকে। রইস ভাই, আপনি একাই থাকেন এখানে? স্মিত হেসে জানতে চাইল লতা। আমি একলাই থাকি ভাবি সাহেব, তবে মাঝে মাঝে বউও আয়সা থাকে 2-4 দিন বেড়ানোর উদ্দেশ্যে, বা যখন বাড়িতে কোনো বড় ফাংশন হয়। এই 2 রুমই না? ভালোই গুছিয়ে রাখেন দেখছি। আপনি খাওয়া দাওয়া করেন কোথায়? হ্যাঁ, 2 রুমও যথেষ্ট আমার লাইগা। ওই যে মাটির চুলা আছে, আমি রান্না করি। আবার অনেক সময় আমাদের ঘরেও খাই। খালা আম্মা আগেই বইলা দেয় খাওয়ানোর জন্য। ভয় পান না রইস ভাই? না, কিসের ভয়? রাইতে ঘরের চারপাশেই হাই ভোল্টেজের বাতি জ্বলে, বাগিচার ভিতরে বাতি জ্বলে, সারা বাড়িতেই বহু বাতি সেট করা আছে। আচ্ছা থাকেন রইস ভাই। বলি লতা রইসের ঘরের পেছন দিকটায় গেল। রইস ভীত সন্তুষ্ট চোখে লতার যাওয়ার দিকে চেয়ে রইল। বাধা দিতে গিয়েও পারল না। লতা দেখলো আরেকটা একচেলা টিনের ঘর। মূল বাড়ির পাশ থেকে এই ঘর দুটো কাউরির চোখে পড়ে না। চতুর্দিকে বড় বড় ঝোপালো গাছ দ্বারা আবিষ্টিত। আচম্বিতে লতার কানে একাধিক মেয়েলি কণ্ঠের গঙ্গানির আওয়াজ ছিল। লতা বিস্মিত হলো গোপনে। তার মাথা ভন ভন করে উঠল। অনুধাবন করার চেষ্টায় একটু কান পেতে ধরল টিনের সাথে। কম বয়সী মেয়েগুলোর কণ্ঠ থেকে বিশ্রী রকমের অস্পষ্ট আওয়াজ শোনা যাচ্ছে, তবে কোনো পুরুষ কণ্ঠে একটু শব্দটিও লতা শুনতে পেল না। সে পা ঘুরিয়ে রইসের ঘরের সামনে এলো। চমকিত কণ্ঠে জানতে চাইল, পেছনেটা কিসের ঘর রইস ভাই? রইসের ঝটপট উত্তর, ওটা গোলাঘর ভাবি, অনেক ধান হয় ওনাদের। শতমন ধান এখানে মজুদ আছে। এই ধানের নিরাপত্তার জন্যই তো আমার ঘর এইখানে। ও বুঝলাম। বলেই লতা চলে গেল। গলার গামছা দিয়ে ডোলে কপাল থেকে চিকন ঘামগুলো মুছে নিল রইস। সবুজ এগিয়ে আসছে। লতা পা বাড়িয়ে সবুজের কাছে চলে গেল। সবুজের কাছে বিষয়টা গোপন রাখলো। লতা ঘরে গিয়ে আলতাফ মিয়ার রুমের ভেতরে উকি দিল দরজার ফাঁক দিয়ে। দেখলো সে কাত হয়ে ঘুমিয়ে আছে খাটের উপরে। লতা মনে করতে লাগলো বহুদিন আগে দাদি তাকে একটা শোনা ঘটনা বলেছে। সেই ঘটনার কিছু অংশ যেন আজকের বিষয়টার সাথে মিলে গেল। লতা মনে করতে লাগলো বহুদিন আগে দাদি তাকে একটা ঘটনা বলেছে। সেই ঘটনার কিছু অংশ যেন আজকের বিষয়টার সাথে মিলে গেল। তারপরের দিন সবুজ চলে গেল। তার কলেজ খোলা বলে, নয়তো তার ইচ্ছে ছিল বোনের শ্বশুরবাড়িতে আরও 2-4টা দিন বেড়ানোর। এমন আরামদায়ক বেড়ানোর জায়গা পেলে কার যেতে মন চায়। লতা বিদায় মুহূর্তে ভাইয়ের গলা জড়িয়ে অঝরে কাঁদত। সবুজ ভাইয়ের জন্য মন পড়ছে ভেবেই বোনকে সান্ত্বনা দিল আশীর্বাদের। এদিকে লতার অন্তরের অন্তরপুরে ঝাঁকে ঝাঁকে প্রশ্নরা দল বেঁধে হামলে পড়ল। সে কোনো সদুত্তর বের করতে পারল না। দুশ্চিন্তারা
হু করে বেরিয়ে চলল বানের পানির মতন। সে একচালা ঘরে কজন অল্পবয়সী মেয়ে বন্দি আছে মনে হলো। কিন্তু কে তারা? কীভাবে এখানে আটকা পড়ল? এদের মুক্ত করার ব্যবস্থা করতেই হবে। ভাবনায় ইতি টেনে লতা নিজের রুমে গেল। দরজা বন্ধ করে মোবাইল হাতে নিল লতা। তখন মোবাইল নিতে মনে ছিল না, দেখলো সজীবের নাম্বার থেকে মিসড কল উঠে আছে। লতা তড়িতেই সজীবকে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে ফোন দিল। এর অন্যতম কারণ সজীবের অভিব্যক্তি পরখ করে দেখা। সজীবের সাথে কুশলাতি বিনিময় করল। দরজা বন্ধ করে মোবাইল হাতে নিল লতা। তখন মোবাইল নিতে মনে ছিল না, দেখলো সজীবের নাম্বার থেকে মিসড কল উঠে আছে। লতা তড়িতেই সজীবকে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে ফোন দিল। এর অন্যতম কারণ সজীবের অভিব্যক্তি পরখ করে দেখা। সজীবের সাথে কুশলাতি বিনিময় করল। কোথায় ছিলে এতক্ষণ লতা? ফোন রিসিভ করলে না যে? আশেপাশেই তো ছিলাম। তোমার কানের পাশে দীঘল কেশি চুলে গুজে থাকা বুনো ফুলটাই বলে দিচ্ছে তুমি কোথাও গিয়েছিলে। লতা গোপনে ঠোঁট কামড়ে ধরল, বলল, সবুজ দেখতে চাইলো, তাই বাড়ির কিছুটা তাকে ঘুরিয়ে আনলাম। আপনাদের বাড়িটা দারুণ, আমার প্রিয় কিছু ফুল দেখলাম, তাই সেগুলো তুলে নিলাম। মোবাইলের স্ক্রিনে দেখা যাচ্ছে সজীব লতার দিকে কেমন নেশালো চোখে চেয়ে আছে। লতা লাজুক লতার মতো নুয়ে গেল। তোমার মতো আমাদের বাড়িটা পরিপাটি। ফুল তোমার পছন্দ? অনেক বেশি। ফুলের আবেদন আমার মনে অন্য রকম দোলা দেয়। আচ্ছা আচ্ছা, আর এই পুরুষটার আবেদন দোলা দেয়নি বুঝি? মজার ছলে বলল সজীব। জানি না, কিন্তু আমাদের সেদিকে তো কোনো ফুলের বাগান নেই লতা। পাতি গাছের ফুলও অচেনা কিছু ফুল ছিল, ওই সেগুলোই আমার ভালো লাগে। ওগুলো বুনো গাছের বুনো ফুল। আমি তোমাকে পৃথিবীর সমস্ত বাগান হতে 107 কোটি লাল গোলাপ তুলে এনে উপহার দিব। লতা মিটিমিটি হাসে, মনে মনে আউড়ে নেয়। কি প্রেমিক পুরুষ রে বাবা! ফুল ভালোবাসো বলেই তো তুমি ফুলের মতোই কোমল। তোমার কোমলতায় লজ্জা পাবে পৃথিবীর সব ফুলেরা। আচ্ছা, এত এত নাম থাকতে তোমার নামটা লতা পাতা কে রাখলো? আমার দাদি। আমার নামে আপনারা তো অ্যালার্জি কেন? ঠিক অ্যালার্জি না, কেন জানি মন টানে না ও নাম ধরে রাখতে। তাহলে আপনার ভালো লাগে এমন কোনো নামেই না হয় ডাকবেন আমায়। রাইট। প্রজাপতি বলে ডাকবো তোমাকে, আপত্তি? না, তবে অরিজিনাল নামেই আমার ভালো লাগে। আপনার পুরো নাম কি? অদ্ভুত তো, নিজের স্বামীর নাম জানো না? বলেন না আপনি। নওশাদ শিকদার সজীব। লতা নেত্র পড়ল বুলটিয়ে চকিতে চাইল সজীবের মুখপানি এবং টেনে টেনে জিজ্ঞেস করলো, আপনারা শিকদার বংশ? হ্যাঁ, কেন ভয় পেলে নাকি প্রজাপতি? লতা এবার রহস্যময় হাসি হাসল সজীবের গাম্ভীর্যপূর্ণ চেহারার দিকে তাকিয়ে। ভাই চলে গেল বলে মন খারাপ? ভীষণ মনে পড়ছে। আব্বাকে, দাদিকে, সবুজকে, রুমকিকে। তাকে মনে পড়ছে না যে তোমাকে এই স্বর্গপুরীতে পাঠিয়ে দিল? চওড়া হাসি দিয়ে বলল সজীব। মাসুদ আন্টির কথা বলছেন? নয়তো আর কে? তোমাকে এখানে বিয়ে তো দিল সেই। শত্রুকেও মানুষের মনে পড়ে, কিন্তু গুরুত্বপূর্ণ কথা হলো কাকে কিভাবে মনে পড়ছে সেটাই মূল ফ্যাক্ট। কাউকে মনে পড়ে ঘৃণায়, কাউকে শ্রদ্ধায়, কাউকে অসীম ভালোবাসায়। বাহ, সার্থক জবাব দিলে তুমি। এটা সবাই পারে না প্রজাপতি। আই লাইক দ্যাট। শাড়ির আঁচলের কোণকে এক আঙ্গুলে পেঁচিয়ে নিতে নিতে লতা বলল, একটা আবদার ছিল আমার। বলো রমণী, কি আবদার মেটাতে পারি আমি? আপনি এরপর যখন গ্রামে আসবেন, আমি আপনার সাথে ঢাকায় যাব বেড়াতে। কয়েকদিন থেকেই চলে আসব। আবেদন নাকচ করার শক্তি আমার নেই। শোনো, আমি পরের শুক্রবার বাড়ি আসব। সঙ্গে আমার 2জন ফ্রেন্ড আসবে তোমাকে দেখতে। তোমার শাশুড়িকেও বলা আছে এটা। ও ঠিক আছে। কোন গ্রাম ওনাদের? বিয়ের দিন দেখেনি আমাকে? না, তখন ওরা ঢাকায় ব্যস্ত ছিল কাজে। একজন আমাদের জেলারই, আরেকজন হলো বিদেশি ব্যবসায়িক ফ্রেন্ড, হলেও ঘনিষ্ঠতা বেশ আমার সঙ্গে। আচ্ছা বলে হাস্যজল ভঙ্গিতে বিদায় নিল লতা। সেদিন রাতে লতা ইচ্ছে করেই দরজা চাপিয়ে ঘুমালো। চুমকিকেও সাথে রাখলো না, কিন্তু খেয়াল করে দেখলেও কেউই তার রুমে এলো না। মনে মনে বলল, চুমকির কথাই ঠিক, তাকে জিন ভূতে ধরে, নয়তো কই আমার রুমে একটা পিঁপড়ার অস্তিত্ব টের পেলাম না আমি। তারপরে একদিন নির্জন দুপুরে লতা লুকিয়ে রোসের ঘরের পিছনে যায়। সেই ধানের গোলাঘর নামক ঘরটার সামনে গিয়ে দাঁড়ায়। বাইরে থেকে তালাবদ্ধ, ভেতর থেকেও কোনো রকমের শব্দ শোনা যাচ্ছে না।
লতা তালা নেড়ে চেড়ে দেখলো এবং মোবাইলে ভালো করে তালার কয়েকটি ছবি তুলে নিল। ঘরে গিয়ে সবুজকে ফোন দিয়ে বলল, শোন, এখন এত প্রশ্ন করিস না, সময় হলে সব জানতে পারবি। দ্বিতীয় কাম যেন না হয়, তাহলে তোর বোন ঘোর বিপদে পড়ে যাবে। মনে রাখিস, তোকে একটি তালার ছবি দিচ্ছি, সেম তালার দুটো চাবি বানিয়ে নিবি, আর একটি নতুন তালা কিনবি মাঝারি সাইজের। সবুজ বলল, আমার মাথার উপর দিয়ে গেল বাবু, বদ্ধগরি ছেড়ে গোয়েন্দাগিরিতে নাম লিখলে নাকি? যাই হোক, আমি রেডি করে নিয়ে আসবো কোনো বাহানায়। আজ শুক্রবার সকালেই সুজানার তদারকিতে স্পেশাল রান্নার আয়োজন শেষ হলো। লতাকে সুজানা আদেশ দিয়ে বললেন, বউ, তুমি হেসেল থেকে বেরিয়ে যাও। গোসল সেরে সজীবের পছন্দের শাড়ি পরে তৈরি হয়ে যাও। লতা ঝটপট রেডি হয়ে গেল। কিছু সময়ের মধ্যেই কালো রঙের বিলাসবহুল একটা জিপ প্রবেশ করলো সজীবদের উঠানে। সজীব সহ তার দুই বন্ধু ঘরে এলো। তাদেরকে ড্রয়িং রুমে বসিয়ে সজীব নিজের রুমে চলে গেল। পেছন থেকে লতাকে লতার মতো পেঁচিয়ে ধরল, চুল সরিয়ে ঘাড়ের উপর চিবুক ঠেকিয়ে ধরল। শাড়ির ফাঁকা অংশে নিজের বলিষ্ঠ হাত গুলিয়ে দিল। লতা লজ্জায় কুঁচকে গেল। কি করছেন? না আসতেই দিনে দুপুরে যদি কেউ এখন এসে দেখে ফেলে? কেউ আসবে না নিশ্চিত, আসো ওদের সাথে পরিচয় করিয়ে দেই। বলেই সজীব নিজ হাতে লতার কপালের মাঝ বরাবর একটা ছোট্ট কালো টিপ বসিয়ে দিল। সজীব সাথে করে লতার হাত ধরে বন্ধুদের সামনে নিয়ে গেল। লতা সালাম দিতেই তারা পলকহীন মুগ্ধ চোখে চেয়ে রইল। প্রজাপতি, এ হলো আমার গায়ের জানে দোস্ত আরমান, দীর্ঘদিনের বন্ধুত্ব আমাদের। লতা আরমানকে দেখেই ভিমড়ি খেল। পরখ করে দেখছি আরমানকেই। আরমানও ভ্যাবাচাকা খেয়ে গেল অপ্রত্যাশিতভাবে অনেকদিন পর চেনা মুখটাকে দেখেই। আর ও তো দেখতেই পাচ্ছ বিদেশি হ্যান্ডসাম নিকোয়াল। আধা ভাঙ্গা বাংলা বলতে পারে এবং বোঝেও। নিকোয়াল লতার দিকে তার ফর্সা হাতখানি বাড়িয়ে দিল। হাই বাটারফ্লাই, নাইস টু মিট ইউ। লতা সংকোচ বোধ করছে। সজীব চোখের ইশারায় দিতেই লতা ভান করা স্মিত হাসি ছড়িয়ে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো নিকোয়ালের সাথে। এই মিস প্রজাপতি, আমি দেশি বলে উষ্ণ আলিঙ্গন থেকে বাদ পড়া কিন্তু অন্যায়। বলেই আরমানও তার হাত বাড়িয়ে দিল। লতাও তাল মিলিয়ে হাত বাড়িয়ে দিল। আরমান লতার চোখের দিকে কামক চেয়ে হাতের তালুতে জোরে চাপ দিল। লতা উহু শব্দটিও করল না, বুঝতে দিল না পাশে বসে থাকা সজীব ও নিকোয়ালকে। হেই নওশাদ, ট্রুমি বিউটিফুল লেডি ফেলে, বেস্ট অফ লাক। সজীব নিকোয়ালের পিঠ চাপড়ে বলল, ইউ আর অ্যাবসোলুটলি রাইট ইয়ার। দুপুরে রাজকীয় ভোজন শেষ হলো সবাই নানান গল্প কথায়। তার কিছুক্ষণ বাদেই সজীব লতাকে বলল, এই তুমি রেস্ট নাও রুমে, আমি ওদেরকে বাড়ির চারপাশ থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, থাকে তো ইট কাঠের যান্ত্রিকতায়। তারা বেরিয়ে গেলে লতা অতি সন্তর্পণে তাদের পিছু নজর রাখলো। দেখলো তারা তিনজন গেল ঠিক সেদিকটায় যেদিকে রইস থাকে। লতা মনে মনে বলল, কোনো সাপুরিয়া যতই দক্ষ হোক না কেন, তবুও তার পতন ঘটে সেই ধরতে যাওয়া সাপের বিষাক্ত ছোবলেই। সেদিন সন্ধ্যায় আরমান ও নিকোয়াল চলে গেল জিপে করেই। সজীব রয়ে গেল। যাওয়ার ঠিক পূর্ব মুহূর্তে আরমান সজীবের একটু আড়ালেই লতার গালে চুমু খেয়ে বসল। লতা কষে এক চর বসিয়ে দিল আরমানের গালে। আরমান তাজ্জব চোখে চেয়ে রইল লতার দিকে, যেন তার চোখের সামনেই কোনো অলৌকিক ঘটনা ঘটে গেল মাত্র। সেই সজীবকে তেজির চোখে জিজ্ঞেস করলো, এটা কি হলো সজীব? সজীব আরমানকে নিয়ে ঘরের বাইরে গিয়ে দাঁড়ালো। বলল, ও আমার বিয়ে করা স্ত্রী, ঢাকার লুইসা, চেরি নয়। আরমান সোহওয়াত বলে বলল, শালা রাবিশ, তাহলে আগেই বললি না কেন? তোর বউ পুতপবিত্র গঙ্গার জল, তাকে ধরাছোঁয়া যাবে না। তুই যে আমার বিয়ে করা স্ত্রীর দিকেও বাজে চোখে চাইবি তা কে জানতো? কই, নিকোয়াল তো কিছুই করলো না, তাহলে তুই? সজীবের মুখের বাক্য শেষ হতে না হতেই আরমান জিপের ভেতরে ঢুকে পড়ল। সাই সাই করে জিপ গতিতে মূল সড়কে উঠে গেল। সজীব রুমে এসে লতাকে বিনীত স্বরে সরি বলল। লতা ভ্রুকুচকে বিদ্রুপের চোখে চাইল সজীবের দিকে। বিরক্তিকর সুরে বলল, জাস্ট আই হেট ইউ নওশাদ শিকদার ওরফে মিস্টার সজীব। সজীব আপ্লুত নয়নে চাইল লতার দিকে। কিছু বলতে গেলেই লতা থামিয়ে দিল হাত উঁচিয়ে। নো মোর টক। সজীব হাত বাড়িয়ে লতাকে ছুতে গেলেই লতার 3 হাত ছিটকে সরে গেল। রাতে দুজন আলাদা বিছানায় ঘুমালো। সকালে সজীব লতাকে আবারও কিছু বলে স্বাভাবিক করার চেষ্টা করলো। লতা বিরস কণ্ঠে বলল, আপনি যে একজন ক্যারেক্টারলেস পার্সন
এটা অন্তত আমার কাছে দিনের আলোর মতো ক্লিয়ার এখন। ঢাকায় হয়তো আপনার একজন আরেকজনের গার্লফ্রেন্ডকে ইউজ করেন পুরনো গামছার মতোই, যখন তখন। স্টপ ইট লতা, জাস্ট স্টপ ইট। তাহলে নিকোয়াল কেন এমন করলো না তোমার সাথে? আরমান করলো কেন? সে কি তোমার প্রেমিক ছিল? আমার তো মনে হয় তাই। লতার মগজ টকবক করে ফুটতে শুরু করলো। ক্রোধে ঘৃণায় ফেটে যাচ্ছে সে। ধপ করে বসে বলল দাঁড়ানো থেকে। সজীব লতার মাথায় হাত রেখে বলল, ইচ্ছে করে হার্ট করার জন্য অ্যাগেইন সরি। আমাদের বন্ধু মহলে সবচেয়ে বাজে স্বভাবের হলো আরমান। ব্যবসায়িক কারণে ধরা আছি তার কাছে। চাইলেই বিচ্ছিন্ন হওয়া যায় না হুট করেই। তুমি ঢাকায় গেলেই দেখবে আমার সব কিছু। তখন তোমার ধারণাই পাল্টে যাবে। আচ্ছা, তুমি কি আরমানকে চিনতে আগে থেকে? এটা কেন বলছি, ও যতই খারাপ হোক, পূর্ব পরিচিত না হলে আরমান এমনটা করার কথা নয়। লতা তখন আরমানের বিষয়টা খুলে বলল, উনি আমার খালার শ্বশুর বাড়ি, সেই সুবাদে আমাকে চিনেছে। আমাকে প্রপোজাল করেছে বারবার, রিফিউজও করেছি। বিয়েও করতে চেয়েছে, আমি মানা করেছি। তারপর খালার বাড়িতে একদিন একা পেয়ে জোর জবরদস্তি শুরু করে গায়ে হাত দিয়ে। সেই দিনও জুতা দিয়ে মেরেছি। এরপর আর খালার বাড়িতে যাইনি। তাই এখানে তার বন্ধুর স্ত্রী রূপে আমাকে দেখে অবাক হয়ে গিয়েছে আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি। পারলে আজ আমি ওকে আরো বড় কোনো শাস্তি দিতাম, তার একটা অর্গান কেটে ফেলতাম। সজীব শিউরে উঠল লতার কোমল মুখে এত নিষ্ঠুর বাক্যটা শ্রবণ হতেই। বলল, তোমার সাহসের তারিফ করতেই হয়। তুমি যেই সেই লতা নও, তুমি হলে বনের বিষাক্ত লতা। কেউ কোনো ক্ষতি করতে চাইলেই তাকে পেঁচিয়ে মারবে। তাহলে টের পেয়েছেন? ঠোঁট কাত করে মেয়েকে হাসি দিয়ে বলল লতা। টের পেয়েছি, আরমানের গালে চর পড়ার সাথে সাথেই। লতা ও সজীবের উপস্থিত দ্বন্দ্বের অবসান হলো এরকম। তার পরের দিন লতা প্রভাতকালে বিছানা ছেড়ে উঠে গেল। বাড়ির পেছন দিকে বেশ নিরিবিলি দেখা যাচ্ছে। সেদিকে দূরে দূরে এগোতে লাগলো। দেখলো আলতাফ মিয়াও হাঁটছে সেই পথ ধরে। আরে দাদা যান, আপনি? মধুর কণ্ঠে জিজ্ঞেস করলো লতা। নাথ বউ, তুমি এই সাত সকালে? সজীব নেই? ও ঘুমাচ্ছে দাদা যান। আপনি কি রোজ এই সময় হাঁটাহাঁটি করেন নাকি? হ্যাঁ, ভোরের শুদ্ধ বাতাসে বাগানের গাছগাছালির মাঝে বেড়াতে পছন্দ করি আমি, সেই বহুদিন ধরেই। বাহ, এটা খুব ভালো অভ্যাস করেছেন দাদা যান। এখন বুঝতে পারলাম কেন আপনার এত সুস্থ, সুন্দর, সতেজ রয়েছেন। আলতাফ মিয়া বলল, ধরতে পারার জন্য ধন্যবাদ। তোমাকে আমি পছন্দ করেছি, কিন্তু এইটা সজীব বলছে। বলেছে দাদা যান। আলতাফ মিয়া লতার চুলের দিকে খেয়াল করে বললেন, গোসলের পর চুলের পানি ভালো করে মোছা হয়নি। রোজ রোজ যদি এইভাবে পানি থেকে যায় চুলে, তাহলে ঠান্ডা লাগবে যে। লতা লজ্জায় মাথা নামিয়ে পা ঘুরিয়ে চলে এলো আলতাফ মিয়ার সামনে থেকে। সেদিন দুপুরে এই লতাকে ভীষণভাবে চমকে দিল সজীব। পরিচিত রাজমিস্ত্রিকে খবর দিল। বাড়ির নাম ফলক বসালো দামি নীল পাথরকে খোদাই করে। লতার চোখ বেঁধে বাড়ির সামনে নিয়ে গেল। চোখ খুলে গেটের উপর তাকাতে বলল। লতার বিস্ফোরিত দৃষ্টিতে চেয়ে রইল সেদিকে। দৃষ্টিনন্দন ও রাজকীয় লাগছে নাম ফলকটা, নীল বুনলতা। লতা মেলানো ঠোঁটে ফাঁক করে আবেগীয় কণ্ঠে বলল, আমাকে উদ্দেশ্য করে এই নেম প্লেট? হ্যাঁ, নয়তো কি? আমার কি আর কয়টা বউ আছে নাকি? কি জানি, হয়তো থাকতেও পারে। হঠাৎ আপনাদের বাড়ির নাম আমার নামে দেওয়ার কারণ? আমরা জুৎসই কোনো নাম পাচ্ছিলাম না। কেন জানি আজ মনে হলো নীল বনলতা নামটা সুন্দর, সবুজে ঘেরা এই বাড়ির নাম, এটাই হওয়া উচিত। নীল বুনলতা কেন তাহলে? এটা ব্যাখ্যা করব পরে তোমাকে, আপাতত নয়। আচ্ছা। মলিলতা কৃতজ্ঞতায় হাসি হাসল। তার মনটা সজীবের উপর আর্দ্র হয়ে উঠল। যত যাই হোক, মুহূর্তের জন্যই ভাবল উনি আমাকে প্রচন্ড ভালোবাসে। তা 2 দিন পর সজীব ঢাকায় চলে গেল। লতাকে অনেক জোর করলেও সে গেল না। জানালো পরে যাবে, এখন যেতে ইচ্ছে করছে না। বিকেলে মুচকে এসে লতাকে বলল, ভাবি যান, দাদার রুমে আপনারে ডাকতাছে। লতা তখনই চলে গেল আলতাফ মিয়ার ঘরে। দাদা যান ডাকছেন? তোমাকে তো ভাগেই পাই না আমি। কোথায় একটু পাশে বসবা, গল্প গুজব করবা, শুধু এক জামের দিকে খেয়াল রাখলে হবে। বুড়া জামের খবর রাখার দরকার না। না দাদা যান, ভুল বুঝবেন না, আমি আপনাকেও পছন্দ করি। তাইলে আমি কিছু চাইলে ফিরাইয়া দিবা না তো? আমার সাধ্যের ভেতরে হলে অবশ্যই দিব। তোমার সাধ্যের ভিতরেই চাইবো।
আমি এত কঠিন মানুষ নই যে কারো সাধ্যের বাইরে কিছু চাইবো। বলেন শুনি, কি আবদার আপনার? সেটা পরে বলি, তার আগে আমি তোমাকে একটা জিনিস উপহার দিব। আমার বহুদিনের খাস ছিল সজীব আমার পছন্দ করা মেয়েকে শাদী করামু এবং তার বউরে আমি একটা বড় উপহার দিমু। লতা অবাক হলো না, কিন্তু কৌতূহল বোধ করলো মনে মনে। উৎসুক চোখে চাইলো আলতাফ মিয়ার দিকে। তোমার নামে আমি বড় ধানি জমি লেখা দিমু। স্বামীর বাড়িতে তোমার কৃতিত্ব অধিকার মজবুত হইব। রানীর মতো সবার উপর হুকুম চালাইতে পারবা। এত লোভনীয় প্রস্তাবে লতার মনে বিশাল খটকা লাগলো। আমার ওইসব চাই না দাদা, আপনার নাতেই আমার সব। হইছে থাক, পান দাও বানাইয়া। তোমার কচি নরম হাতের পান খাইতে ইচ্ছে হইল। তুমি চাইলে আমার সঙ্গে বইসা খাইতে পারো মশলা পান। খাওয়ার অভ্যাস আছে নাকি? তেমন না, খুব সামান্য। আমার দাদির সাথে বসে মাঝে সাঝে অল্প স্বল্প খেতাম। যেহেতু মশলা পান বলছেন, তাহলে এখন খাবো। মশলা পানের মজাই আলাদা। খাও, দেই খাবা, ওরা ঠোঁট লাল হইয়া যাইব পানের রসে। লতা নিজেও একটা পান বানিয়ে মুখে পুরে দিল, একটা আলতাফ মিয়াকে দিল। অল্প সময়ের ব্যবধানে লতাকে পানির নেশা ধরে ফেলল। তার চোখ দুটো ঢুলঢুলো হয়ে আসছে। সে বলল, দাদা যান, আমার রুমে যাই, একটু শোয়া দরকার। কেমন যেন মাথাটা ঝিমঝিম করছে আমার। বলেই লতা উঠে দরজার কাছে গেল। অমনি পেছন থেকে আলতাফ মিয়া লতাকে ধরে বললেন, ওইরা যাইতেছে, আমার এইটা কি বিছানা নয়? এইখানে শুইয়া থাকো, তোমার বিছানার মতোই নরম আছে, মজা পাইবা শুইয়া। লতার জ্ঞান শক্তি লোপ পেল, সে কিছুই বলতে পারছে না। আলতাফ মিয়া লতাকে ধরে এনে বিছানার উপর চিৎ করে শুয়ে দিল। রুমের দরজা বন্ধ করে দিল। লতাকে নিজের গায়ের উপর লম্বালম্বি করে শুয়ে দিল। বিশ্রীভাবে লতার শরীরে হাত বুলিয়ে বুলিয়ে হাতের সুখ করে নিতে লাগলো। এর বেশি আগানোর আগেই লতার হুঁশ ফিরে এলো। ভান করে শান্ত কণ্ঠে বলল, এই জন্যই জমি দিতে চেয়েছেন? ছিক! রাগ করো কেন লতা? তোমাকে একটু আদর করলাম, খারাপ কি করছি? নাত বউ হিসেবে এটা আমি করতেই পারি না। লতা রুম থেকে বের হয়ে গেল। বিড়বিড় করে উচ্চারণ করলো, তার মানে চুমকির রুমে রাতে তুই যাস? ধৈর্যশীলা নারী যখন ভয়ঙ্কর হয়ে ওঠে, তখন পৃথিবীর কোনো শক্তিই তাকে দমাতে পারে না। তোদের যার যত অনাচার পাপাচার রয়েছে, সব শেষ হবে এবার। ধৈর্যশীলা নারী যখন ভয়ঙ্কর হয়ে ওঠে, তখন পৃথিবীর কোনো শক্তিই তাকে দমাতে পারে না। তোদের যার যত অনাচার পাপাচার রয়েছে, সব শেষ হবে এবার। লতা কোনোভাবে টলতে টলতে নিজের রুমে এসে পড়ল। থরথর করে কাঁপতে লাগলো সে। পা গুটিয়ে বসলো বিছানার এক কোণে। আবারও মনে হলো দাদির সেই গল্প। অলোকনগর গ্রামের শিকদার বাড়ি নাম করা প্রভাবশালী খানদানি বাড়ি। এর মধ্যে কয়েক পরিবার নতুন বাড়ি করে অন্যত্র চলে গিয়েছে। সেই পরিবারে এক পুরুষ ছিল নারী লোভী। তাহলে কি আলতাফ সেই পুরুষ? লতা আর ভাবল না। ঠিক করেও নুয়ে গেলে চলবে না। সব উৎখাত করতে হবে, সব অনাচার পাপাচার দূর করতে হবে। লতা তার ভাই সুবোজকে ফোন দিল। কিরে, চাবি বানিয়েছিস? বুবু তৈরি করতে দিয়েছি, কাল সকালে হাতে পাবো। শোন, দেরি করিস না, তাহলে কালই নিয়ে আসিস। বুবু রুমকি আমাকে অনুরোধ করে রাখছে, যখন যাব ওকে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, নিয়ে আসিস। লতা ফোন রেখে নিজের রুম থেকে বের হয়ে গেল। সুজানা রুমে যেতেই শুনতে পেল সুজানা ফোনে গম গম স্বরে বলছে, তুই করলিটা কি? তোকে শিখিয়ে দিলাম কিভাবে, আর তুই করলি কিভাবে? সজীবের কাছে আমি আবারও গাঁদা ফুল হয়ে গেলাম। লতা অনুমতি ছাড়াই রুমের দরজা ঠেলে ভেতরে চলে গেল। সুজানা হতবিহ্বল হয়ে গেল লতাকে দেখে। ইতস্তত বোধ করতে লাগলো। তবুও গোপনে নিজেকে ধাতস্থ করে নিয়ে, বৌমা, হঠাৎ তুমি? কথা শুনে গিয়েছে বলে ঘাবড়ে গেলেন মা? কিসের কথা? কেন ঘাবড়ে যাব? আপনার ভাগ্নির সাথে মাত্রই বললেন যে। আমার আসলে কপাল খারাপ মা। ছোটবেলায় মাকে হারালাম, আপনাকে নিজের মায়ের আসনে স্থান দিয়েছিলাম। এখন দেখি ভুল। এ বাড়িতে কি একজনও ভালো মানুষ নেই যার আশ্রয়ে আমি ভালো থাকতে পারবো? এত খারাপের ভিড়ে আমারও ভালো থাকাটা অসম্ভব। আমি এসেছিলাম আপনার কাছে গুরুত্বপূর্ণ একটা কাজে, কিন্তু দৃশ্যপটে পরিবর্তন আনতে হলো আপনারও ছোট্ট মুখোশটা খুলে গেল বলে। কি বলতে চাও তুমি? কঠিন স্বরে বলার চেষ্টা করলো সুজানা।
লতা চেয়ার টেনে আয়েশ করে বসল। না বলেন, কেন নিজের ভাগ্নিকে আমাদের একা রুমে সজীবের কাছে পাঠালেন? তুমি চলে যাও আমার সামনে থেকে বলছি। লতা উত্তেজিত হয়ে গেল। কর্কশ কণ্ঠে আদেশের ভঙ্গিতে বলল, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা তো বাঁকা করে ঘি তুলতেই হয়। এই কৌশলটা দাদের কাছ থেকে রপ্ত করেছি বেশ ছোটবেলায়। আপনার কাছ থেকে নেপথ্য কাহিনী না জেনে আমি রুম ছাড়ছি না। প্রস্তাব আমার, সিদ্ধান্ত আপনার। বলতে যত লেট করবেন আপনার ঘুমাতে তত লেট হবে। আর বেশি রাত পর্যন্ত জাগলে আপনার শারীরিক কী সমস্যা হয় তা আপনিই বেশ জানেন। বাড়ির নাম ফলক দেখলেন তো, নীল বনলতা। সুজানা আমতা আমতা করতে লাগলো। একটু নড়চড়ে বসলো। শুকিয়ে আসা ঠোঁট ও গলা ভিজিয়ে নিল এক মুখ পানি খেয়ে। খুরের মতো লতার ধারালো কথায় উপলব্ধি করতে পারল সত্য উন্মোচন না করলে বাঁচার পথ প্রায় রুদ্ধ হয়ে যাবে। যখন বুঝলাম সজীব তোমাকে সত্যিই ভালোবাসে, তোমার প্রতি দুর্বল, তাই তাকে তোমার চোখে খারাপ বানিয়ে কষ্ট দেওয়ার জন্য এমনটা করেছি। এটার কারণ? কারণ সজীবও আমাকে খারাপ জানে, সবার কাছে আমার মিথ্যা দুর্নাম রটায়। কি দুর্নাম? আমি নাকি তার মাকে মেরে ফেলেছি, তার বাবাকে শেষ করেছি। তাহলে কে তার মাকে মেরেছে? বলবো, তার আগে তুমি বলো, তুমি আমাকে এখান থেকে মুক্ত করে নিরাপত্তা দিতে পারবে? এখান থেকে কেন যাবেন? এটা আপনার স্বামীর বাড়ি। না, এটা আমার স্বামীর বাড়ি নয়। এদের কারোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। লতা নির্বাক চোখে চাইল সুজানার নিরীহ চোখে চেয়ে। খানিক নরম গলায় বলল, সব খোলাসা করে বলেন মুক্ত হতে চাইলে। সজীবের বাবা ও আমার স্বামী ছিল ঘনিষ্ঠ বন্ধু। লাগোয়া গ্রাম আমাদের, সেই সুবাদেই আসা যাওয়া ছিল অবাধে। সজীবের বাবার সাথে আমিও হাসি ঠাট্টা করে ফ্রিভাবে গল্প করতাম। আর এটাকেই অস্ত্র হিসেবে ব্যবহার করেছে তোমার দাদা শ্বশুর, অর্থাৎ আলতাপ শিকদার। তখন উনি আমার দিকে কুনজর দেয়, আমি বুঝতেই পারিনি। ওনার নাম না আলতাফ মিয়া? অবাক কণ্ঠে জানতে চাইল লতা। না তো মিয়া, কই শুনলে তুমি? তবে আমি চাচা মিয়া বলে ডাকতাম ওনাকে। উনি হলেন দুশ্চরিত্র যৌন বিকারগ্রস্ত অত্যাচারী আলতাপ শিকদার। যাই হোক, একদিন আমি এই বাড়িতে এলে উনি আমাকে ওনার রুমে ডেকে নিয়ে উনি কিভাবে অল্প বয়সেই স্ত্রী হারা হলেন তা বলতে লাগলেন ব্যথা ভরা চিত্তে। অনেকেই নাকি তাকে বিয়ে করতে বলেছে, 2 পুত্রের কথা ভেবে উনি করেননি, বিধবা স্ত্রীর প্রতি সম্মান জানিয়ে। এভাবে কথা হচ্ছিল। উনি আমাকে পান বানিয়ে দিতে বলল, আমাকেও খেতে বলল। আমি খেলাম ওনার অনুরোধে। গুণাক্ষরেও আমি বুঝতে পারিনি জর্দার সাথে নেশা জাতীয় যে কিছু উনি মিশিয়ে রেখেছেন আগেই। আমাকে নেশা ধরে যায়, কারণ তার আগে মাত্র একদিন আমি পান খেয়েছি শখ করে, আমার স্বামীর সাথে বাসর ঘরে। এদের বাড়ি তো ফাঁকা, তেমন কেউ নেই। আর ওনার রুমে ওনার অনুমতি ছাড়া কেউ প্রবেশ করতে পারে না। উনি দরজা বন্ধ করে দিল ভিতর থেকে, আমাকে জোর করে খাটে শুইয়ে দিল। ওনার গায়ে কিন্তু অনেক জোর। আমার হুঁশ আধো আধো তখন। উনি আমার মুখ বেঁধে ফেললে, যেন চিৎকার দিতে না পারি। উনি আমাকে সম্পূর্ণ বিবস্ত্র করে ফেলে, আমার কোমরের কালো সুতোটাও ছিঁড়ে ফেলে। আমার 2 হাত খাটের 2 খুঁটির সাথে বেঁধে ফেললেন। ঘণ্টা খানেক পৈশাচিক উল্লাস করতে করতে বললেন, আমার জিহ্বা লকলকাতে থাকে তোমার মতো যুবতী শরীর দেখলেই। তোমার কিছু ক্ষয়ে যাবে না, অক্ষুণ্ণ থাকবে। এখন তুমিও তো সুখ পাচ্ছ, মুখ বন্ধ করে রাখবে, নইলে মেরে ফেলবো। আমার রাজত্ব আর ক্ষমতা সম্পর্কে তোমার ধারণাই নেই। হঠাৎ দরজায় ঠক ঠক আওয়াজ শোনা গেল। উনি দ্রুত লুঙ্গি পরে নিলেন। আমিও কাচ্ছিত হয়ে উঠে দাঁড়ালাম, নগ্ন শরীরে কাপড় পেঁচিয়ে নিলাম। আমার নিঃশ্বাস ওঠানামা করছে। উনি দরজা খুলে দিয়ে দরজা আড়াল করেই দাঁড়িয়ে রইল। ওনার ইচ্ছে ছিল ভাবি চলে গেলে আমাকে লুকিয়ে বের করে দেবে, কিন্তু পারল না। সজীবের মা নীলা ভাবি বললেন, বাবা সুজাতা ভাবি কই? সারা বাড়িতে দেখতে পেলাম না। বলেই তিনি রুমে ঢুকে পড়লেন।
দেখলেন আমি বিধ্বস্ত, খাটের পাশের চিপায় বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছি। উনি বজ্রমূর্তি ধারণ করলেন, ঘৃণা মিশ্রিত স্বরে হুমকি দিয়ে আলতাফ শিকদারকে বললেন, আমি এক্ষুনি সজীবের বাপকে জানাচ্ছি, থানায়ও যাচ্ছি, আপনার নামে ধর্ষণের মামলা দেব। কিভাবে পারলেন নিজের মেয়ের বয়সী কাউকে এটা করতে? এখন তো আমারও নিরাপত্তা নিয়ে আমি শঙ্কিত। এতই যখন শখ, বিয়ে করেন না কেন? সেটা তো দোষের কিছু হতো না। আলতাফ শিকদার ভাবিকে টেনে রুমের ভিতরে নিয়ে এলেন, দরজা বন্ধ করে দিলেন। আমি কুচু হয়ে বসে আছি, ভয়ে কাঁপতে লাগলাম। ভাবি বের হওয়ার জন্য মুসরামুসরি করছে। উনি চোখ লাল করে ভাবিকে ধমক দিলেন, বললেন, খবরদার বলছি, তুমি আমাকে আমার ছেলে ও নাতের কাছে খারাপ বানাবা না, থানা পুলিশ করবা না, তোমার নামে জমি লিখে দেব। ভাবি ছিল খুব খারতারা। ভাবি বলল, আমি আপনাকে দেখেই ছাড়বো। উনি বুঝল পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। উনি ভাবিকে বিবস্ত্র না করেই উপর্যুপরি ধর্ষণ করল, রুমের মেঝেতে শুইয়ে দিয়েই। আমার চোখের সামনে ওনার পশু শক্তি ও পেশি শক্তির কাছে আমিও ভাবি হেরে গেলাম এবং ভাবির শাড়ির আঁচল গলায় পেঁচিয়ে ভাবিকে হত্যা করল। ভাবির অ্যাজমা ছিল, নিঃশ্বাস ছোট ছিল, তাই গলায় জুড়ে দুপাশ থেকে টান পড়তেই মরে গেল। আমিও বের হতে পারলাম না রুম থেকে। আমাকে খাটের খুঁটির সাথে বেঁধে ফেলল এবং আঙ্গুল তাক করে দানব দৃষ্টি নিক্ষেপ করে বলল, প্রাণে বাঁচতে চাইলে আমার কথায় তাল মিলিয়ে চলবা। এই বলে উঠে গিয়ে সজীবকে ডেকে এনে হাউমাউ করে কান্নার অভিনয় করতে লাগলো। আমাকে দেখিয়ে বলতে লাগলো, সজীবের তখন বয়স হবে 10 বছরের মতো। সে আবার ছিল দাদার নেউটা, তাই অবুজের বয়সে বুঝদারের মতো দাদার কথাই বিশ্বাস করলো মন প্রাণ দিয়ে। আমি কেবল ফ্যাল ফ্যাল চোখে এক নারকীয় ঘটনার সাক্ষী হয়ে পড়ে রইলাম নির্জীবের মতন। তিনি কাঁদতে কাঁদতে ছেলেকে ফোন দিয়ে বললেন, তুই নাকি বিয়ে করলি কবিরের বউকে? সে তো আমার প্রিয় বৌমাকে মেরে ফেললো বাবা। আলতাফ শিকদারের পাক্কা অভিনয় দেখে আমি তাজ্জব হয়ে গেলাম। ঘৃণায় নারী ভুঁড়ি ঠেলে ভিতর থেকে বমি আসার উপক্রম। সারা শরীর গুলোতে লাগলো। মনে হলো কিয়ামতের আলামত তখনই আমি চাক্ষুষ দেখতে পেলাম। ফোনের ওপাশে সজীবের বাবা কি বলল তা আমি শুনতে পাইনি। তার কিছুক্ষণ পর আমার স্বামী কবির আমাকে ফোন দিল, বিশ্রী ভাষায় গালিগালাজ করলো। ডাইনি, রাক্ষসী, এই ছিল তোর মনে? তোকে তালাক দিচ্ছি। কেন মিথ্যা বলে আমার বন্ধুর বউকে মেরে ফেললি? আমার বন্ধু আমাকে ফোন করে কান্নায় ভেঙে পড়ল। তার কিছুক্ষণ পর খবর এলো সজীবের বাবা ঢাকায় আকস্মিক স্ত্রী শোক সইতে না পেরে হার্ট স্ট্রোক করে মারা গিয়েছেন। পরের দিন সকালে সজীবের বাবা ও মায়ের একসাথে দাফন সম্পন্ন হলো। সজীবের দাদা জানাজার আগে উঠানে দাঁড়িয়ে সবাইকে শুনিয়ে বললেন, যেহেতু আমার ছেলে দ্বিতীয় বিয়ে করেছে, তাহলে আজ থেকে সেই মেয়ে লোকটা শিকদার বাড়ির বউ হিসেবে স্বীকৃতি পাবে এবং আমার কলিজার টুকরা নাতি সজীবকে লালন পালন করবে। উপস্থিত কেউ কোনো উচ্চবাচ্য করল না। কায় মনোবাক্যে সবাই মেনে নিল ওনার কথা। সুজানা এবার একটু থামলো জানানোর উদ্দেশ্যে। লতা নির্বিকার কণ্ঠেই বলল, মানুষ সৃষ্টির সেরা জীব, আর সেই মানুষ এতটা হিংস্র, এতটা দানবীয় কাণ্ড ঘটাতে পারে, এই জন্য সিনেমা রূপকথার কাহিনীকেও হার মানাবে। বুড়া শিকদারের মৃত্যু হবে পৃথিবীর সবচেয়ে জঘন্যতম ও নিকৃষ্টতম মৃত্যু। আচ্ছা, আপনার নিকটজন কেউ এ নিয়ে প্রতিবাদ করেনি বা থানা পুলিশ? মাগো, এই সমাজ চলে সবলের ইশারায়, আর সবল পিষে মারে দুর্বলকে। তারা অনেক চেষ্টা করেও কিছুই বলতে পারে না। শুরু হলো আমার দুর্বিষহ জীবন। সজীবকে কত করে বোঝালাম, বললাম আসল সত্য, কিন্তু মুখোশ পরা দাদার অপার স্নেহ মমতায় অন্ধ সজীব। দাদার কথাকেই সে বেদ বাক্য মনে করল। সজীব যখন বড় হতে লাগলো আর পৃথিবী সম্পর্কে বুঝতে লাগলো, তখন থেকে আমার প্রতি তার ঘৃণা ক্রমশ বাড়তে লাগলো। আমাকে কোনোভাবেই সহ্য করতে পারতো না।
বাড়ি থেকে বের হয়ে যেতে বলতো, কিন্তু তার দাদা তাকে বলতো, তোর বাবার বিয়ে করা স্ত্রী যাবে কোথায়? এদিকে আমার আত্মীয় স্বজনও মিথ্যেকে সত্য ভাবতে শুরু করলো, আমার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলল। ধীরে ধীরে আমি একা হয়ে যাই। সজীবকে পাঠিয়ে দেওয়া হয় শহরে, তার খালার বাসায়। সজীব ওখান থেকেই পড়াশোনা সম্পন্ন করে, পরে ঢাকায় বড় বিজনেস শুরু করে পার্টনার নিয়ে। তো আপনি এখন পড়ে আছেন কেন? চলে যেতেন। গভীর দীর্ঘশ্বাস ছেড়ে সুজানা আবারও বলতে শুরু করলো। উনি নিজ থেকেই আমাকে 10% জায়গা দিয়েছে এবং হুঁশিয়ার করে দিয়েছে যেন এই বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা না করি ও মুখ বন্ধ রাখি, নইলে আমার কাছের সবাইকে মেরে ফেলবে। উনি কি আপনাকে বিয়ে করতে চেয়েছে? না, এটা কখনো চাইনি। যেহেতু সমাজে প্রকাশ করেছে আমি তার ছেলের বউ, তাহলে এটা তো পারছে না। ওনার মর্যাদা ক্ষুণ্ণ হয় যে তাহলে। কিন্তু উনি সব সময় আমার সাথে শারীরিক সম্পর্ক করত খুব, এবং উনি শারীরিক শক্তি ও যৌন শক্তি বৃদ্ধি করার জন্য নিয়মিত ওষুধ খায়। বাগানে বহু ঔষধি বনলতা পাতা লাগিয়েছে এর জন্য। ওনার এসব কিন্তু সজীব জানে না। সে বাড়ির চারপাশের কোনো খবর রাখে না, বাড়িতেও তেমন আসে না, আমাকে সহ্য করতে পারে না বলে। আর পৈতৃক সূত্রে পাওয়া এত বিপুল অর্থ সম্পদ সব আলতাপ শিকদারের নামেই। সজীব বাড়ি আসলে উনি মুসল্লি সাজে তার সামনে। তার মানে এই বিষয়টা এখনো আপনার সাথে চলে? না, আজ 4 বছর ধরে বন্ধ। আমি অসুস্থ হয়ে গিয়েছি, ঘরের কোনো কাজও করতে পারি না তেমন। তাই তারপর থেকে বাসায় কাজের মেয়ে রাখা হয়। চর থেকে নিয়ে আসে মাসান্তে বেশি বেতন দেওয়ার কথা বলে। দরিদ্র পিতামাতা অর্থলোভে বাড়ন্ত বয়সের কিশোরী মেয়েদের তার হাতে তুলে দেয় অগাধ বিশ্বাসে। 6 মাস না যেতেই সেই মেয়েরা চলে যেতে চায় ওনার নষ্টামির জন্য। তোমাকেও পছন্দ করে এনেছে তিনি ভোগ করার জন্য। ভেবেছে তোমরা সজীবদের চেয়ে দুর্বল, তোমার নামে জায়গা লিখে দিলে তুমি মুখ বন্ধ রাখবে এবং তার কামনা চরিতার্থ করার সুযোগ করে দিবে। এর জন্যই আমি তোমাকে সাবধানে থাকতে বলেছি। সরাসরি বললে যদি কোনো বিপদে পড়ে যাই, তাই পরোক্ষভাবে বলেছি তোমাকে। উনি বিয়ে করেননি এর জন্যই, করলে তো স্ত্রী তার বাধা হয়ে যাবে। কম বয়সী মেয়েদের শরীরের উপর ওনার মারাত্মক লোভ। সুজানার গলা ধরে আসে, আর বলতেই পারছে না। অবসাদগ্রস্ত দেহটাকে এলিয়ে দিল বেচারার মাঝে। লতা উঠে দাঁড়ালো, সুজানার পিঠে সহানুভূতির হাত রাখলো, বলল, আপনি এখন ঘুমিয়ে যান, পরে আরও কিছু জানার প্রয়োজন হলে আমি জিজ্ঞেস করব। লতার কাছে সবকিছু বলতে পেরে সুজানার বুকটা হালকা হয়ে গেল আজ, যেন বহুদিন পর সে কারাগার থেকে মুক্ত পেল। লতা তার রুমে গিয়ে ঘুমিয়ে গেল, যদিও ঘুম তেমন এলো না। দুর্ভাবনায় নিশি ফুরিয়ে গেল। এক দরিয়া ঘৃণা ও ক্রোধ জমা হলো তার সৎ মা মাসুদার উপর। সে কি জেনে শুনেই তাকে এখানে বিয়ে দিল, নাকি না জেনে কেবলমাত্র ধনী ঘর দেখেই? নিত্যদিনের মতোই সবার যাপিত জীবন চলতে লাগলো। বেলা হয়ে এলে সবুজ বোন রুমকিকে নিয়ে সাইকেল চালিয়ে বোনের বাড়িতে এলো। লতার রুমে গিয়ে তালা চাবি বুঝিয়ে দিল চুপে চুপে। লতা সবাইকে থাকতে বলল, রুমকি আসতে চাইল, তাই সবুজ নিয়ে আসলো। লতা ফার্মেসির কথা বলে সবুজের সাইকেলে চড়ে নিকটবর্তী থানায় গেল। রুমকিকে চুমকি ও সুজানার হেফাজতে রেখে গেল। চটপটে রুমকির অপার কৌতূহলী চোখ সারা বাড়ি ঘুরে ঘুরে দেখতে লাগলো বিমোহিত হয়ে। আলতাফ রুমকিকে দেখেই ডাক দিল। রুমকি রঙিন প্রজাপতির মতো তিরিং বিরিং করতে করতেই তার রুমে গেল। দাদাজান কেমন আছেন? এখন বেশি ভালো, তোমাকে কাছে পেলাম বলে। তোমাদের বাড়ির সবাই কেমন আছে? এই তো ভালো দাদাজান। তুমি কিসে পড়ো রুমকি? এবার এসএসসি দেব। ও আচ্ছা, তুমি আমার রুমে আসলা, কি যে খাওয়াই তোমারে? পান খাইবা দাদু ভাই? রুমকি একগাল হেসে বলল, খামু। তাহলে আমাকেও দাও, তুমি খাও। রুমকি খুশখুশি মনে পান বানিয়ে দিল আলতাফকে, নিজেও বানিয়ে মুখে পুরে দিল। অল্প সময়ের ভেতরে রুমকিকে পানের নেশা ধরে ফেলল। সেই ঝাপসা চোখে আলতাফের দিকে চাইল, জর্ণ কণ্ঠে বলল, ও মা,
দাদা কি পান খাইয়ালাম আপনাকে? আমি পড়ে যাচ্ছি। আরে পড়বা না, আমি আসি না। ঠিকভাবে বিছানায় শুয়ে থাকো, কিছুক্ষণ আরাম পাইবা একটু পরে। আলতাফ উঠে দরজা বন্ধ করে দিল। রুমকিকে বিবস্ত্র করে ফেললো। রুমকি বুঝতে পারলো, চিৎকার দেওয়ার আগেই তার মুখ বেঁধে ফেললো। হ্যাংলা পাতলা গরনের রুমকি পুরুষের শক্তির সাথে পেরে উঠল না। তার কুমারিত্ব হরণ হয়ে গেল ঘণ্টাব্যাপী। একাধিক লাল চিহ্নতে বিছানা ভরে গেল। রুমকি ব্যথায় কোকাচ্ছে, উঠতেও পারছে না। আলতাফ নিজেই রুমকিকে সালোয়ার কামিজ পরিয়ে দিল, কিন্তু রুমকি উঠে দাঁড়াতেও পারছে না। লতা থানা থেকে হতাশ মনে বাড়ি ফিরে এলো। পুলিশ লতাকে বলল, প্রত্যেক প্রমাণ না মিললে আমরা অপরাধীকে শনাক্ত করতে পারে না। এর মধ্যে আলতাফ শিকদার প্রভাবশালী লোক, এই পৃথিবীর টাকার গোলাম। তাই ওনার টাকার কাছে বর্ষতা স্বীকার করে প্রশাসনের লোকেরাও। লতা ঘরের দোরগোড়ায় পা রাখতেই চুমকি ও সুজানা ভয়ার্ত কণ্ঠে, সর্বনাশ হয়ে গিয়েছে, রুমকিকে হাসপাতালে নিতে হবে। তুমি বের হয়ে যাওয়ার পর রুমকি আমাদের কাছ থেকে উঠে যায়। কিছু সময় বাদে চুমকিকে পাঠাই রুমকিকে খুঁজতে। লতা বাঘিনী রূপ ধারণ করে চুমকি ও সুজানাকে সাহস দিয়ে তার সঙ্গে করে নিয়ে যায়। আলতাফ শিকদার তার রুমেই ছিল দম্ভের সাথে। তার বিশ্বাস ছিল লতা সুজানার মতোই নীরব থাকবে। চুমকি, দুটো রিক্সা ডেকে আন দ্রুত। সুজানা ও লতা রুমকিকে ধরে বিছানা থেকে তুলে দাঁড় করালো। রুমকি ব্যথায় পা ফেলতেও পারছে না। তাকে রুমের বাহিরে এনে দাঁড় করালো। আলতাফের হাত থেকে তার মোবাইলটা ছিনিয়ে নিল লতা, যেন কোথাও কোনোভাবে যোগাযোগ না করে কোনো নতুন ফন্দি না আটতে পারে। আলতাফ চোখ কর্মরিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, এই ফকিন্নির মাইয়া, তোর এত বড় হিম্মত হয় কেমনে আমার মোবাইল কেড়ে নেওয়ার? লতা বলল, আমি যেই সেই লতা নই, নীল বনলতা, তোর জম। বুঝলি কিছু খাটাইস? চুমকি রিক্সা ডেকে আনলে সবাই মিলে রুমকিকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেল। লতা রিক্সায় বসেই তার দাদিকে ফোন করে জানায়, রুমকি তার দাদা শ্বশুর আলতাফ শিকদার দ্বারা বাজেভাবে রেপ হয়েছে, এখন হাসপাতালে আছে। বিকেলে রুমকির কাছে সুজানা ও চুমকিকে রেখে বাড়িতে গেল লতা। তাদের গেটের সামনে যেতেই দেখল শত শত উৎসুক জনতার ভিড় বাড়ির উঠোনে। লতা বিস্মিত উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করল, বিকেলে রুমকির কাছে সুজানা ও চুমকিকে রেখে বাড়িতে গেল লতা। তাদের গেটের সামনে যেতেই দেখল শত শত উৎসুক জনতার ভিড় বাড়ির উঠোনে। লতা বিস্মিত উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে? বাড়ি ভর্তি জনসমাগম কেন? অজানা কজন বলল, ভয়ঙ্কর আলতাফ শিকদার খুন হয়েছে কিছুক্ষণ আগে। খুন? কে করেছে? ঘন ঘন নিঃশ্বাস ফেলে জিজ্ঞেস করলো লতা। জানি না তো। লতা ভিড় ঠেলে ঘরের সামনে গেল। স্থির চোখে দেখল আলতাফ শিকদার কাত হয়ে পড়ে আছে ঘরের সামনে বারান্দায়। ছটফট করছে গলাকাটা মুরগির মতো। পাশে একটা ছুরি হাতে দাঁড়িয়ে আছে রইস। তার পেছনে গাছের একটা ডাল হাতে মাসুদা পড়ে আছে আহত অবস্থায়। লতা পা ঘুরিয়ে দাঁড়ালো, সবার দিকে দৃষ্টি তাক করে চোয়াল শক্ত করে দরাজ কণ্ঠে আদেশ দিল, এখানে কেউ খুন হয়নি, আর হলেও আপনারা কিছু করতে পারবেন শিকদার বাড়ির বিষয়ে? দয়া করে সবাই চলে যান, এটা একান্তই আমাদের পারিবারিক ঝামেলা। কে আসতে বলেছে আপনাদের? তখনই সবাই মৃদু গুঞ্জন তুলে বাড়ির ভেতর থেকে বেরিয়ে গেল। লতা সপাটে লোহার গেটটা ভেতর থেকে বন্ধ করে দিল। গলা তুলে রইসকে জিজ্ঞেস করলো, এরা কিভাবে ঢুকলো রইস ভাই? ভাবি সাহেব, আমি জানি না। আমি ওই দিয়ে জংলাগুলো কাইটা পরিষ্কার করতেছিলাম ছুরি দিয়ে। মাথা তুলতে দেখলাম বোরকা পরা মহিলা একজন বাড়ির ভিতরে ঢুকলো। তখন আমি তার পরিচয় জানার জন্য আসলাম। এসে দেখি উনি হাতের এই লাঠি দিয়া ওই খবিসের ওপর চড়া হয়েছে। তখন সেও তারে চুলির মুড়ি ধইরা বেধরক মারে। উনি বেশি আঘাত খাইছে। এই অসুরের শক্তির লগে কে জিতে? কেউ না। আমি ওনারে থামাই এবং পরিচয় জানতে চাই। তখন উনি কান্নাকাটি কইল আজকার কাহিনী। আমি বহুদিনের ক্ষোভ মিটাইবার একটা সুযোগ পাইলাম, তাই আমিও একটা পোজ দেই ছুরি দিয়া তার হাতের মধ্যে। গেট পুরাই খোলা ছিল, কেউ হয়তো পথে থেকে দেখা গেল এই কাণ্ড। ব্যাস, এভাবেই হুড়মুড় কইরা বাড়িতে আশেপাশের মানুষজন ঢুইকা পড়ল। সজীব ভাইকে জানাইছেন ভাবি সাহেব? সজীব গাড়ি নিয়ে আসছে ঢাকা থেকে। আলতাফ শিকদার কোকানো বিষ কণ্ঠে বলল,
আমার দলবল যদি একবার শুনে, তোরা কেউ জিন্দা থাকবি না। লতা একটা বেতের মোড়া টেনে পুষত। লুচ্চা বুইরা, তুই বাঁচলেই তো তোর দলবল, তোর খেল খতম। এসে গিয়েছে বিষে ভরা নীল বনলতা। তার আধিপত্য কিন্তু বনের অন্য লতাগুলোর চেয়ে বেশি, জানিস তো। তার প্রভাব বনের বহু জায়গায় নিয়ে বনলতা গজাতে থাকে বনের বিস্তৃত অংশ নিয়ে। বনলতা অনেক মজবুত হয়, জেনে রাখ। লতা মাসুদার দিকে চেয়ে কটাক্ষ করে বলল, দেখলেন তো, পরের মেয়ের জন্য গর্ত করলে নিজের মেয়েই সেই গর্তে পড়ে। এর সাথে হাত করেই তো গোপনে টাকা পয়সা খেয়ে আমাকে এই জল্লাদের হাতে তুলে দিলেন। ওই খোদা সাক্ষী, আমি যদি এটা বুঝতাম তাহলে রুমকিকে আমার সঙ্গে করেই বাইরে নিয়ে যেতাম। রুমকি এখানে অতিথি, সে যে তার সাথেও এমন নোংরা গৃহীত কাজ করবে এটা আমার কল্পনাতীত ছিল। আমি অনুতপ্ত এর জন্য। আমার আফসোস কবু যেন শেষ না হয়। আমি বহুদিন এই প্রায়শ্চিত্ত করতে চাই রুমকির জন্য, আর আপনার ফয়সালা পরে হবে। মাসুদা শরীরের যন্ত্রণায় কাতরাতে লাগলো এবং বলল, মারে, আমার রুমকি কেমন আছে এখন? সেরে উঠবে তো? প্রথম তো তাই রক্তক্ষরণ হয়েছে অতিরিক্ত। আল্লাহকে ডাকুন, এই জানোয়ার আমার কলিজার বোনরে শেষ করে দিল, আমি তাকে শেষ করে দেব। এই বলে দাঁত কিরমির করতে করতে আলতাফ শিকদারের অন্ডকোষ বরাবর লাথি মেরে দিল লতা। ফনা তোলা সাপের মতো ফোঁসফোঁস করতে লাগলো লতা। ও মাগো, ও আল্লাহ বাঁচাও। বলেই গগন বিতারি আর্তচিৎকার দিতে দিতে আলতাফ হাত দিয়ে চেপে ধরল সেই স্থান। পাশে দাঁড়ানো রয়েছেন এবার মনে অনেক সাহস ও শক্তি পেল। কেউ কিছু বুঝে ওঠার আগেই সে আলতাফের লুঙ্গি এক টানে খুলে ফেলল। হাতে ধারালো ছুরি দিয়ে এক পোচেই পুরুষাঙ্গ কেটে দিল। এক দূরে বাড়ির পেছনে চলে গেল, গভীর গর্ত করে পুঁতে দিল। ফিরে এলো ঘামাতে ঘামাতে, হাঁপাতে হাঁপাতে। রইস ভাই, আমি নিজ হাতে শাস্তি দেব একে। আপনি কেন এটা করতে গেলেন? আপনি না তাদের বিশ্বস্ত লোক। ভাবি সাহেব, ভয়ে মুখ খুলি নাই। এই খবিস আমার বউয়ের ইজ্জত লুটে নিছে, একবার নয় কয়েকবার করেছে। সেই অপমানের শরমে আমার বউ গলায় দড়ি দিছে। আমি নিজ হাতে তার গলা কাটমু, টুকরা টুকরা করে কাটমু তারে। বুঝলাম রইস ভাই। আপনি রান্না কতটুকু কি আছে একটু দেখেন, উনি এসে খাবে। গেটে আওয়াজ হলে রয়েস গেট খুলে তার নির্দেশ পাওয়া কাজের জন্য চলে গেল। লতার বাবা, ভাই ও তার দাদি এলো। সবাই পাগল পাগল দশা। লতার দাদি কাঁদতে কাঁদতে বলল, ও লতাপু, কেমনে কি হইল? রুমকির মা শোনার লগে লগেই পাগলের মতন বাড়ির থাইকা বার হয়ে আইলো। কইলাম এক লগে যাই, হুনলই না। তাই পেছন দিয়া আমরাও আর একটা সিএনজি নিয়া আইসা পড়লাম। লতা তার বাবাকে ধরে কান্না শুরু করে দিল। বলল, আব্বা, ওনারে জিজ্ঞেস করুন আমাকে এখানে বিয়ে দিল কেন? এই বুড়ার জন্য? লতার বাবা মাসুদার সামনে গেল, রক্তচক্ষু নিয়ে বলল, তুই কিভাবে এদের সন্ধান পেলি বল। আল্লাহর কসম, আমি এসবের কিছুই জানি না। যদি জানতাম তাহলে কি আজকে রুমকিকে আসতে দিতাম এই বাড়িতে? আপনি কন, উনি লতারে নাকি কলেজের সামনে দেখে পছন্দ করেছে। পরে আমার এক খালুরে বলল, আমি খবর নিয়ে দেখলাম ছেলে ভালো, বংশ ভালো, নাম করা বংশ, অনেক জমি জিরাত আছে এদের। তাই লতার সুখের কথা ভেবেই কথা দিছে এই বাটপাড়ে। এর বাইরে এই লোকদের বদ খাসলত সম্পর্কে আমি কিছুই জানতাম না। আম্মা একটু বুঝান না আপনার ছেলেরে। লজ্জায় অনুতাপে দুঃখে মাসুদা ভারাক্রান্ত, মর্মাহত, ছিন্ন বিচ্ছিন্ন। লতার দাদি পাশ থেকে বলল, বউ হাসাই কইছে, তবে আমি যদি শুনতাম হিকদার বংশের পোলা তাইলে মানা কইতাম। ওই কুলাঙ্গারের চরিত্র অল্প বয়স থেকেই খারাপ। আমি এই কিচ্ছা জানি এক গোপন সূত্রে। লতা তার বাবাকে বলল, আব্বা, আপনারা এখানে থেকে কোনো কাজ নেই। রুমকির কাছে হসপিটালে চলে যান, আমি ঠিকানা বলে দিচ্ছি, উনি আসতেছে। তাই আমি এখন যাব না। লতা মাসুদাকে জিজ্ঞেস করলো, আপনি কি দুপুরে খেয়ে আসছেন? লতার ছোট ভাই বলল, না বাবু, উনি যখন আসছে খেয়ে আসে নাই, আমরা খেয়ে আসছি। আচ্ছা তাহলে আসেন আসেন, আপনি আমার সাথে ভাত খেয়ে নেন। মাসুদা দেয়াল ধরে ওঠার চেষ্টা করতে গিয়ে আবারও পড়ে গেল। পরে সবুজ ও তার বাবা মিলে মাসুদাকে ধরে দাঁড় করালো।
ঘরের ভেতর নিয়ে ডাইনিং টেবিলে বসালো। মাসুদা বেসিন থেকে চোখে মুখে পানির ছাপটা দিল। এরপর ক্ষুধা নিবারণের জন্যই সামান্য কিছু ভাত খেলো। সবুজ তাদেরকে নিয়ে হাসপাতালে চলে গেল। বাড়িতে ফিরে এলো চুমকি ও সুজানা। এভাবে কেটে গেল কয়েকটা ঘন্টা। চুমকি সুজানা গোসল করে এলো। রোজ সবাইকে ভাত এনে দিল। সুজানা ও লতা পাশাপাশি বসে ভাত খেয়ে নিল। চুমকিও খেয়ে নিল রান্নাঘরে বসে। আলতাফ শিকদার মুমূর্ষ অবস্থায় পড়ে আছে ঘরের সামনে খোলা বারান্দায়। তার শরীর থেকে গড়িয়ে পড়া রক্তগুলো জমাট বেঁধে আছে। তার উপরে মাছি মশা উঠছে। অস্ফুটভাবে গঙ্গাছে সে, পানি পানি করছে। চুমকি পানি এনে দিল এবং বলল, আইসকা বুঝলাম তুই জিম রাইতে আমার শরীরে হাত দেস। তুই মরলে আমি বেশি খুশি হব, তখন আরামসে এই বাড়িতে থাকতে পারবো। হাসপাতালে রুমকির কাছে তার বাবা, দাদি ও মাকে রেখে সবুজ চলে এলো বোনের কাছে। আচমকা বজ্রপাতের মতো ঘটনার হাই হতাশে বেলা বেশ গড়িয়ে গেল। রক্তিম আভায় ছেয়ে আছে আজকের আকাশটা। পশ্চিম আকাশ থেকে অস্তমিত সূর্য বিদায় নিচ্ছে। সন্ধ্যা ছুঁই ছুঁই। সজীব চলে এলো বাড়িতে নিজেই গাড়ি ড্রাইভ করে। আসার আগেই রুমকিকে হাসপাতালে দেখে এসেছে, লতার থেকে ওয়ার্ড নং জেনে নিয়ে। ঘরে ঢুকতেই প্রথমে চোখে পড়ল আলতাফ শিকদারের নির্জীব দেহটা। অবিশ্বাস্য বিস্ফোরিত চোখে চেয়ে আছে তার সবচেয়ে প্রিয় মানুষটার দিকে। লতা গাড়ির আওয়াজ শুনে ছুটে এলো, সজীবের পাশে এসে দাঁড়ালো এবং এক নাগারে সব বলে দিল। সজীব তার দাদা থেকে পাহাড় সম ক্রোধ নিয়ে জিজ্ঞেস করলো, আপনি এত বড় মুখোশধারী ভণ্ডলোক আমার মাকে মেরে ফেলেছেন, কাজের লোকের বউকে? ছি! অন্য একজন নির্দোষ মানুষকে সারা জীবন আমার চোখের ঘৃণা আর অবজ্ঞার পাত্র বানিয়ে রাখলেন। আলতাফ বিড়বিড় করে মিনতি করছে, আমাকে বাঁচাও ভাই, যন্ত্রণায় মইরা যাতেছি। সব সম্পত্তি তোর নামে লিখে দিব। তোর বউ খুব খারাপ, আমাকে সুস্থ করলে সব জানতে পারবি। লতা বলল, এই নোংরা ধানের গোলার চাবি কই? সজীব বলল, হঠাৎ ধানের গোলার চাবি দিয়ে কি করবে? কেন? আপনি প্রিয় দাদার বাকি কুকীর্তির অমূল্য নিদর্শন দেখবেন না? সজীব উঠে দাঁড়ালো, কিন্তু লতার যুক্তিসঙ্গত আক্রমণাত্মক জিজ্ঞাসার কোনো প্রতিউত্তর দিল না। লতা রোয়েজকে ডাক দিল, বলল, আপনার কাছে ধানের গোলার চাবি নেই? রোয়েজ দনমন করতে লাগলো। দিবেন নাকি বিকল্প ব্যবস্থা অবলম্বন করব আমি? রোয়েজ মুখে অসহায়ের মতো করে বলল, আসেন। রোয়েজকে অনুসরণ করে এগিয়ে গেল সজীব, সুজানা, চুমকি, লতা ও সবুজ। রোয়েজ তার ঘরের ভেতরে গিয়ে লাইট জ্বালালো। সবাই বাইরে দাঁড়ালো। সজীব মাঝে মাঝেই লুকানো চোখে লতাকে দেখছে। রোয়েজ চাবি নিয়ে বের হলো। লতার বুক ধুকপুক করছে। সে নিজেও জানে না এই ঘরের আসল রহস্য। রোয়েজ নার্ভাস ভঙ্গিতে শব্দহীনভাবে কোলাঘরের দরজা খুলল। ভেতরে একটা হাই ভোল্টেজের বৈদ্যুতিক লাইট জ্বলছে। তার পেছন দিয়ে নীরবে বাকিরা ঢুকল। পুরো কোলাঘর ভরা ধান, বলা যায় ছোটোখাটো ধানের আড়ত কিংবা মজুদখানা। স্তূপাকারে ধান পড়ে আছে পাহাড়ের ন্যায় খাড়া হয়ে। ধানগুলো বড় বড় চাটাই দিয়ে ঢেকে দেওয়া, হয়তো পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই সুব্যবস্থা। তার সামনে দিয়ে সরু পথ আকারে রয়েছে পেছনের দিকে হেঁটে যাওয়ার জন্য। সবাই একে একে পিঁপড়ার শাড়ির মতো হেঁটে যাচ্ছে। পাশাপাশি হাঁটার অবকাশ নেই। লতা ও সজীবের ভেতরে সীমাহীন উৎকণ্ঠা ও উদ্বেগ। সবাই আগে আগে রোয়েজকে দেওয়া হয়েছে। তার পেছনেই লতা। গোলাঘরের শেষ মাথায় আসতেই দেখা গেল খুপড়ি ঘরের আকারে একটা ছোট্ট রুম। নিচে তোষক দিয়ে বিছানা করা, পাশে একটা চার্জের টেবিল ফ্যান, যেটা কিনা বিদ্যুৎ না থাকলেও চলে। তার উপরে চারজন কিশোরী মেয়ে রুগ্নভাবে শুয়ে আছে। রোয়েজকে দেখেই তারা দুর্বল স্বরে জিজ্ঞেস করলো, আইজ দুপুরে সন্ধ্যাকালে আমাগো খানা দেন নাই কেন রইস ভাই? আমরা মানুষ না, আমাগো পেট নাই, ক্ষুধা নাই? রোয়েজ কিচ্ছুই বলল না। পেছন দিয়েই বাকিরা তাদের সামনে গেল। সজীবকে দেখেই তারা ভয় কুঁকড়ে গেল। সজীব তাদের দেখে আঁতকে উঠল। তার সারা শরীর কাটা দিয়ে উঠল। আশ্চর্য মাখা কণ্ঠে তাদের বলল, তোমরা এখানে বন্দি কেন? কিভাবে? তোমরা না আমাদের বাড়ি থেকে চলে গিয়েছো? সুজানা আর কিছুই বলতে পারল না, কেবল বোবা চোখে তাদের দিকে চেয়ে রইল। চুমকি ভীত সন্তুষ্ট হয়ে থেকে থেকে শিউরে উঠছে। মেয়ে চারজন থরথর করে কাঁপছে বৃষ্টিতে ভেজা মুরগির ছানার মতো।
সবার ফ্যাকাশে অধৈর্যকুল তিত্তির করে দুলছে গাছের কচি শাখার মতন। একজন ভেউ ভেউ করে কেঁদে উঠল। লতা হাঁটু ভেঙে তাদের পাশে বসে পড়ল। দেখলো চারজনই দুগাল বেয়ে পড়া অশ্রুস্রোতে শুকিয়ে যাওয়া জলজলে চিহ্ন। লতার কোমল মনটা হু হু করে উঠল। আবেগ নিয়ন্ত্রণ তার সাধ্যের বাইরে চলে গিয়েছে। তাদেরকে বুকে পেঁচিয়ে ধরল পুনঃলতার ন্যায়। কান্না মিশ্রিত স্বরে বলল, তোমরা ভয় পেও না, আমি তোমাদের উদ্ধার করতে এসেছি। আজ থেকে তোমরা মুক্তি। উঠে আসো আমাদের সাথে, পেট পুড়ে খাবে এখন, পরে সব শুনবো। চুমকি ওদের দাঁড়াতে সাহায্য করলো। ধরে ধরে গোলাঘরের বাইরে আনলো। সজীব মাথা হেট করে এল লজ্জায়, ক্রোধে, অপমানে, ঘৃণায় তার মরে যেতে ইচ্ছে করছে। মাত্র কদিন হলো লতা এই সংসারে বউ হয়ে এসেছে। এর মধ্যেই তার দাদার বর্বরতার সমস্ত আলামত তার কাছে ধরা পড়ে গেল, যা সে নিজেও জানতো না এতটা বছর। সবাই গোলাঘরের বাইরে এসে দাঁড়ালো। রোজ তালা লাগিয়ে দিল। চাবিটা সজীবের দিকে বাড়িয়ে ধরল। অপরাধী মুখে বলল, ভাই নেন চাবি। সজীব পাথরে নিয়ে রোয়েসের দিকে চাইল, যেন পারলে কিলে খায়। রোয়েস কিছু বুঝে ওঠার আগেই তার গায়ে ধুমধারাক্কা লাথি উষ্টা পড়তে লাগলো। ও মাগো! বলেই রোয়েস দাঁড়ানো থেকে কাত হয়ে মাটিতে পড়ে গেল। সজীবের শক্ত ক্যারসের আঘাতে রোয়েস প্রায় অর্ধমৃত হয়ে গেল। চুমকি, লতা, সবুজ ও সুজনা এই চারজনের হাতে 4টি মেয়ে ধরা। তাই তারা চাইলেই কোনোভাবে সজীবের থেকে রোয়েসকে রক্ষা করতে পারেনি। সজীব লম্বা লম্বা পা ফেলেই পুকুর পাড় অতিক্রম করে বাড়িতে চলে এলো। বাকিরা পেছন দিয়ে মেয়েদের নিয়ে আস্তে আস্তে বাড়ি পৌঁছে গেল। গিয়ে দেখে আলতাফ শিকদারের মৃতদেহ, গলায় শক্ত নাইলনের রশি বাজানো। 4 জন মেয়ে মৃত আলতাফের গায়ে থুতু চিটালো, নিস্তেজ পা দিয়ে লাথি মারল। লতা হতবাক হয়ে গেল সজীবের উন্মত্ততা দেখে। খুঁজে দেখলো সজীব ওয়াশরুমে গোসল করছে শাওয়ার ছেড়ে। লতা চুমকিকে আদেশ দিল মেয়েদেরকে ভাত দেওয়ার জন্য। সেই 4 জন মেয়ে সময় নিয়ে ভাত খেলো। তারা একজন আরেকজনের হাতে চিমটি কেটে স্বপ্ন না বাস্তব নিশ্চিত হলো। আচম্বিতে কি থেকে যে কি ঘটে গেল ভাবতেই তারা প্রত্যেকেই বিমূঢ় হয়ে যাচ্ছে। কাঁদতে কাঁদতেই তারা নিঃশেষ হয়ে গিয়েছে আজ 2 বছর ধরে। সুজানা চুমকিকে বলল ওদের জন্য শোয়ার ব্যবস্থা করতে কাঁথা বালিশ দিয়ে। লতা অপেক্ষায় আছে সজীব বের হওয়ার। বেশ কিছু সময় পর সজীব বের হলো। লতা আস্তে করে বলল, মেরে ফেললেন? তাহলে কি তুমি মারতে? আমার মায়ের খুনিকে আমি মেরে স্বস্তি পেয়েছি। লতা নিচু গলায় বলল, আমি মেরে খুনি হতাম না, যন্ত্রণায় দগ্ধ হতে হতে সে নিজেই মরে যেত। তার যে বয়স এখন, এই বয়সে আজ সারাদিনের শাস্তি 1 যুগের সমান হয়ে গিয়েছে। লাশ কি করবেন এখন? লাশ রোয়েসকে নিয়ে পুঁতে ফেলবো। যেই কথা সেই কাজ। সজীব রোয়েসকে নিয়ে সেদিন গভীর রাতে তাদের পারিবারিক গোরস্থানে আলতাফ শিকদারের শবদেহ পুঁতে দিল। রাতের ঘন আধার নেমে এলো ধরণীর কোলে। প্রকৃতি নিশ্চুপ, শব্দে নেই কোনো কলরব। চারিদিকে শুনশান নীরবতা। থেকে থেকে বাগানের ভেতর হতে নির্জনতার আওয়াজ ভেসে আসছে। করুণ শোনাচ্ছে সেই অশরীরী ভৌতিক আওয়াজ। সবুজ গেস্টরুমে শুয়ে পড়ল। সুজানার ভয় লাগছে। সে চুমকিকে সাথে নিয়ে ঘুমিয়ে পড়ল। সেই 4 জন মেয়ে এক রুমে শুয়ে পড়ল, কিন্তু কারো আঁখি কোণে নেই তন্দ্রাভাব। নিদ্রারা নিয়েছে আজ ছুটি। ভিন্ন ভিন্ন রুমে ঘুমালেও তাদের প্রত্যেকের চিন্তার ও কল্পনার কেন্দ্রবিন্দু একজন মানুষ, আলতাফ শিকদার, এবং তাকে ঘিরে আবর্তিত ঘটনা ও জীবন। লতা ও সজীব পাশাপাশি শুয়ে আছে। তাদের চোখেও ঘুম নেই। সজীব লতাকে শুনিয়ে বলছে, কি বিচিত্র এই পৃথিবী! তার চেয়েও কতই না বিচিত্র এই পৃথিবীর মানুষগুলোর জীবনধারা, তাদের রুচিবোধ, চাওয়া পাওয়া কত অদ্ভুত, তাই না লতা? লতা চাপা নিঃশ্বাস ছাড়ল, বলল, কেন জানি আমার মন কুগাইছে। অজানা আশঙ্কায় বুকটা ভার হয়ে আছে। রুমকির জন্য খারাপ লাগছে অনেক। সজীব লতার চুলের ভেতর 5 আঙ্গুল গলিয়ে দিল। চুলে বিলি কাটতে কাটতে মায়া ভরা কণ্ঠে বলল, ঘুমানোর চেষ্টা করো একটু। কাক ডাকা ভোরেই সবাই উঠে গেল। সব মেয়ে মানুষগুলো অজু করে নামাজ পড়ে নিল, কোরআন তেলাওয়াত করলো। সকাল 10টার দিকে হালকা নাস্তা করে সজীব ঝটপট রেডি হলো চলে যাওয়ার জন্য। লতাকে ডেকে বলল, সবুজকে রেখে দাও আমাদের বাড়িতে, ও কলেজে এখান থেকেই যাওয়া আসা করুক আপাতত। বাড়িতে গিয়ে ওর সব কিছু নিয়ে আসুক। তোমার ফোন পেয়ে আমি জরুরি কাজ ফেলে চলে আসছি, সেগুলো গুছিয়ে আবার আসবো। সাবধানে থেকো তোমরা সবাই। আর মেয়েগুলো আপাতত এখানেই থাক,
আমি এসে তাদের বাড়ি পৌঁছে দিব। সজীব যাওয়ার সময় তার পিছু পিছু দরজার বাইরে দাঁড়ালো সুজানা, নিচ থেকেই মায়ের আশীর্বাদ দিতে। তার চোখ দুটো জলে টলমল। সজীব নরম চোখে সুজানার দিকে চাইল, শুধু বলল, আসি, দোয়া করবেন। বাড়ির গেটের কাছাকাছি যেতেই বাইরে থেকে গেটে আওয়াজ হলো। সজীব গেট খুলতেই হুড়মুড় করে 4-5 জন পুলিশ ঢুকে পড়ল। কি সমস্যা, কি চাই? বলল সজীব। বাড়ির ভেতর হতে লতা সহ বাকি সবাই এসে গেটে জড়ো হলো। আলতাফ শিকদার খুন হয়েছে নাকি গুম হয়েছে সেই তদন্তে আসছি আমরা। ঠিক আছে, আপনারা দেখেন, আমার তারা আছে, আমি যাই। ঝট করে একজন পুলিশ সজীবের হাতে হাত করা পরিয়ে নিল। পাশ থেকে আরেকজন বলল, এত দ্রুত পালাতে চাচ্ছেন নাকি আপনি হত্যাকারী ও গুমকারী? লতা সুজানা হাউমাউ করে চিৎকার করে উঠল। লতা বলল, ওনাকে যেতে দিন, আপনাদের প্রশ্নের জবাব আমার কাছে। প্লিজ ওনাকে ছেড়ে দিন। উনি কে হয় আপনার? আমার হাজবেন্ড উনি। ও আচ্ছা, এ দেখে বাংলা সিনেমার পুরনো ডায়লগ না? স্বামীকে বাসাতে নিজের গাড়ি দুষ চাপিয়ে নিয়ে এই নিয়ে চলোকে। সুজানা কেঁদে ফেলল। 2 হাত জোর করে অনুনয় বিনয় শুরু করলো পুলিশের কাছে। দয়া করে আমার ছেলেকে ছেড়ে দিন। আমার ছেলে কিছুই করেনি, ও তো বাড়িতেই ছিল না। একজন পুলিশ ঠোঁট কাত করে তীর্যক হাসি হাসলো, বলল, এ দেখি আরেক বাংলা সিনেমার মা জননী পুত্রকে বাঁচাতে চাচ্ছে। সজীব লতার দিকে পলক তুলে চাইল মায়া ভরা দৃষ্টিতে, শুধু বলল, ভালো থেকো, আমার জন্য চিন্তা করুন, আমি ফিরে আসবো। সবাই মাটিতে আছড়ে পড়ল। গগনবিদারী বিলাপে ভারী হয়ে উঠল নীল বনলতা কুঞ্জের রক্তিম আকাশ। ঘরের ভেতর থেকে এসে সজীবদের আগে সেই 4 জন কাজের মেয়ে লতা ও সুজানাকে টেনে তুলল, ঘরের সিঁড়িতে নিয়ে বসালো। লতার মাথার উপর যেন হঠাৎ করে আকাশ ভেঙে পড়ল। একদিকে বোন হাসপাতালে, আরেকদিকে স্বামী থানায়। রইস অসুস্থ, মেয়েগুলো বাড়িতে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে। দিশাহারা হয়েও লতার ধৈর্য হারা হলো না, নিজেকে সামলে নিল। মচকে গেলে চলবে না, সব ঠিক করতে হবে তার। লতা ভাবল, কিন্তু পুলিশ কিভাবে জানলো আলতাফ সিকদারের বিষয়টা? উত্তর মিলিয়ে নিল নিজের মতো করে। প্রতিটি মানুষেরই কিছু না কিছু আপন মানুষ থাকে, সে যতই খারাপ মানুষ হোক না কেন, তাদের কাছে সে নিতান্তই ভালো মানুষ হিসেবে পরিচিত। আলতাফ সিকদারের ফোন দীর্ঘ সময় বন্ধ পেয়ে তার কোনো নিকটজন থানায় ইনফর্ম করেছে। এটাই হবে। তাহলে তার বাড়িতেও তো সরাসরি চলে আসতে পারতো খোঁজ নেওয়ার জন্য। ওহো, সম্ভবত গতকালকে যারা আসছে আশেপাশের মানুষজন, এদের থেকে কেউ হবে। আর আমি যে কয়েকদিন আগে সজীবকে দেখেছি ফ্রুইসের ঘরে ওদিকে যেতে, আমার দেখা সত্যি ছিল, কিন্তু ধারণা ও বিশ্বাস ভুল ছিল। তার মানে সে সত্যি হাঁটতে গিয়েছে। সবুজ হাসপাতালে ফোন দিয়ে তার বাবাকে সব খুলে বলল। তার বাবা চিন্তায় মাথায় হাত পড়ল, কি হবে তার মেয়ে? সজীবকে কিভাবে ছাড়িয়ে নেবে? লতার বাবা লতাকে ফোন দিয়ে সান্ত্বনা দিল এবং তার এক দূর সম্পর্কের ভাগিনার কথা বলল। মাহমুদ নামে সেই ভাগিনা কোনো থানার ওসি হবে সম্ভবত। বলল, তুই সবুজকে তোর সেই ফুবুর বাড়ি পাঠা মোবাইল নম্বর আনার জন্য, তাহলে আমিও কথা বলবো, তুইও কথা বলিস, দেখি কি পরামর্শ দেয় ও। লতা যেন দুরাশার মাঝে ক্ষীণ আশার আলোর সন্ধান পেল। লতা সবুজকে তাদের গ্রামে পাঠিয়ে মাহমুদের মোবাইলের নাম্বার জোগাড় করলো, বিস্তারিত জানালো। তার বাবাও ফোন করে অনেক অনুরোধ করলো মেয়ের জামাইকে ছাড়িয়ে নেওয়ার ব্যবস্থা করার জন্য। মাহমুদ বাবা মেয়ের ফোন কলে সান্ত্বনা দিল। লতাকে বলল, কোর্টে চালান দেওয়ার আগেই তুই থানায় চলে যা কাল সকালে, আমি এদিকে যা করার করছি। তাদেরকে ডিটেলস এক্সপ্লেইন করবি ভালোভাবে, যেন কোনো ফাঁক ফোকর না থাকে। বলে কিছু ক্যাশ ধরিয়ে দিলেই ছেড়ে দেবে। আর তোর ভাষ্যমতে একটা পাপীকে ধ্বংস করেছিস তোরা, নয়তো তার জন্য আরো অনেক মেয়ের জীবন শেষ হয়ে যেত। আচ্ছা বলেই লতা ফোন রাখলো। লতা দুপুরের দিকে গিয়ে রোজকে দেখে আসলো। রোজ অনুযোগের স্বরে বলল, ভাবি সাহেব, ভাইজান আমারে কিভাবে মারলো দেখলেন? লতা রুক্ষ স্বরে বলল, এর জন্য কি আপনি দায়ী নন? নিজের বিবেককে জিজ্ঞেস করুন। সেই মেয়েগুলো যখন আপনার কাছে খাবার চাইলো, তখনই তো সজীবও আমার বুঝতে বাকি রইল না আপনি সব জানেন এবং এতে সহযোগিতাতেও আসছেন। আমার কোনো উপায় ছিল না ভাবি সাহেব, এসবের জন্যই আমাকে দাদা নানা সুযোগ সুবিধা দিত, ধান সুপারি নারিকেল আরও অনেক রকম। ঘরে আমার অসুস্থ মা, 2টা পোলাপান, ওদের স্কুলে দিছি, সব মিলায় ভালোই চলছে। এই কাজগুলো করি বলেই ভাবি।
করুণ আরতি স্বরে কথাগুলো বলল রইস। লতা কিছু বলল না, বাড়ি চলে এলো। বিকেলে সেই 4 জন মেয়েকে নিজের রুমে ডাকলো লতা। সবার বয়স 16 হতে 18-র কোঠায় হবে। লুকিয়ে মোবাইলের রেকর্ড অপশন অন করে দিল। এই রেকর্ড আগামীকাল সজীবকে ছাড়াতে ভীষণ হেল্পফুল হবে। লতা জিজ্ঞেস করলো, তোমরা তোমাদের বাড়িতে না গিয়ে ধানের গোলার ঘরে 2 বছর ধরে কিভাবে আটকেছিলে বলো তো? স্বপ্ন নামের একটা মেয়ে বলতে শুরু করলো। আমি এদের সবার আগে এই বাড়িতে কামে আইছি। মাঝে মাঝে রাইতে আলতাফ দাদা আমার রুমে যাইয়া আমার সারা শরীর কচলাতো। যেই দিন কিছুটা বুঝতে পারলাম সেই দিন খালাম্মারে কইলাম কাম করমু না, চইলা যামু। তবে কি গায়ে হাত দেয় সেইটা কিন্তু অন্ধকার মধ্যে টের পাই নাই ভাবি। খালাম্মা মানা করলো না, বলল, যাইস, তুই তো একা যাইতে পারবি না, রইসও চিনে না, তোরে যিনি আনছে তিনিই দিয়ে আসবো। পরে দাদা সুবিধা বুঝিয়ে একদিন কইল, কাল সকালে সব গোছায় তৈরি থাকিস, আমি নিয়ে যাবো। তো পরের দিন আমি আবার জামা কাপড় প্যাক নিয়া দাদার লগে বাইরে হইলাম মেন গেট দিয়া। 5 মিনিট পরে উনি আমারে কইল, স্বপ্না, এদিকে আয় একটু, রইসের কাছে একটু দরকার। এই বাড়ির শেষ মাথায় আরেকটা গেট আছে, রইস ভাইয়ের ঘর সেই গেটের কাছাকাছি। তখন সেই গেট খোলা ছিল। পরে বুঝলাম রইস ভাইকে বইলা রাখছে আগেই, আর সে গেট খুলে রাখছে। এমনিতে হগল সময় বন্ধ থাকে। তো আমিও দাদার পিছন পিছন গেলাম। দেখলাম রইস ভাইরে ফিসফিসিয়া কি জানি কইল। এরপর দাদা কইল, স্বপ্না, পিছনে আমাদের ধানের গোলা ঘর, 2 মণ ধান দিয়া দিমু তোর মা বাপের লাইগা, এদিকে আয়, ধান বস্তায় ভরতে হইব। আমি খুশি খুশি মনে দাদার লগে গেলাম। ধানের গোলা ঘরে ঢুকলাম। আপনারা যে দেখছেন সেই ছোট রুমটা, বিছানাপত্র, ফ্যান এসব কিন্তু তখনও ছিল। উনি টেবিল ফ্যান ছাইড়া দিল, হাত পা সিধা কইরা শুইয়া গেল। কইল, আয় দাদার গায়ের উপরে আদর কইরা দেই। তখন আমার কলিজা মোচড় দিয়ে উঠল। মন চাইছে মাটি ফাটুক, আমি মাটির নিচে গায়েব হইয়া যাই। ওনার উপরে মেলা চেইতা গেছি। কইলাম, এবার বুঝি রাইতে আমার শরীর হাতা আপনে এত লুচ্চা বেটা। উনি আমার কাঠের পায়ের সাথে বাইধা নিল আমার বুকের ওন্না নিয়া। তেরি বেরি করবি, তোর পরিবারের সবাইরে মাইরা ফেলমু, চিল্লাইয়া কোনো ফায়দা নাই, কেউ শুনবো না তোর চিল্লানি। শোন, সব সময় এই ঘরে থাকবি, রোজ তোর লাইগাও রাঁধবো, টাইম মতো খানা দিয়ে যাইব, গোসল করবি রইসের কলে যাইয়া, তোর বেতন মাসে মাসে আগের মতোই তোর বাপের হাতে চইলা যাইব। আর হেরা ফোন দিলে আগের মতোই আমি তোরে কথা বলাইয়া দিমু, স্বাভাবিকভাবে কথা কইবি। এই যে বিছানা দেখোস, তোর মতো অল্প বয়সী কচি কচি মেয়েদের আইনা এখানে আদর করি, মজা দেই, হাতে কিছু টাকা ধরাইয়া দেই, হাসি মুখে বাইর হইয়া যায়, তো শব্দটিও করে না ওরা। এইভাবে 6 মাস পর পর এরা 3 জন আমার লগে যুক্তি হইল। হে মোরসে মেলা খুশি হইছি ভাবি। জানেন না কি বেশরম পুরুষে, কি যে বিশ্রী বিশ্রী কথা কইতো আমার গায়ে হাত দেওয়ার কালে। রোশ ভাইয়ার কতদিন হাতে পায়ে ধইরা কইছি সজীব ভাই জানের কইতে। উনি কয় এটা অসম্ভব, উনি নুন খাইয়া যাব, গুণ গাইব তার, নিমক হারামি করিতে পারবো না। এক নাগারে কথাগুলো বলে স্বপ্না কেঁদে ফেল, ফেল ফেলিয়ে অবোধ শিশুর নেয়। লতা অন্য মেয়েদের কাছে জানতে চাইল, ওর বলা কথা সব সত্যি? ওরা সমস্যারে উত্তর দিল, একদম হাঁচা কথা, বরং স্বপ্নাবু শরমে অনেক কথা কয় নাই। লতা বলল, থাক আর বলতে হবে না, তোমরা চাইলে আমাদের বাড়ি থেকে যেতে পারো, নয়তো যেতেও পারো। আমরা চইলা যামু, থাকমু না। আব্বা আমার লইগা মনটা পুরাই যাইতাছে। আচ্ছা, 2-1 দিন পর আমি তোমাদের যাওয়ার ব্যবস্থা করব। রেকর্ড অপশন অফ করে দিল লতা। অপেক্ষায় আছে পরের দিনের ভোরের। পরের দিন লতা তার ভাই সবুজকে নিয়ে থানায় গেল। তার ফুফাতো ভাই মাহমুদের রেফারেন্স টেনে পরিচয় দিল। তারা চিনতে পারল। লতা নমনীয় স্বরে তাদের A to Z ঘটনা ডিটেলসে বলল এবং তার মোবাইলে রেকর্ড অপশন অন করে এসপির হাতে দিল। এসপি সহ অন্য পুলিশেরা পুরো রেকর্ড শুনল। সজীবকে একজন ভেতর থেকে নিয়ে এলো লতার সামনে।
এসপি বলল, শুনুন মিস্টার সজীব, যত বড় অপরাধী হোক তার জন্য দেশে আইন আছে। আমরা বুঝলাম আপনি আবেগ থেকে মায়ের নিঃস্ব হত্যাকারী ও দর্শনকারীকে খুন করেছেন, কিন্তু দ্বিতীয়বার এমনটা করবেন না আশা রাখি। আমাদের ওসি মাহমুদের বলা ও পরিস্থিতির উপর বিবেচনা করে আপনাকে জামিন দিলাম। সজীব কৃতজ্ঞতার সাথেই তাদেরকে ধন্যবাদ জানালো এবং বের হয়েই লতা ও সবুজকে নিয়ে হাসপাতালে রুমকিকে দেখতে গেল। সেখান থেকেই ঢাকা চলে গেল। 2 দিন পরে লতা সবুজকে সঙ্গে করে নিয়ে সেই 4 জন মেয়েকে চড়ে গিয়ে তাদের বাড়িতে পৌঁছে দিল। সেই মেয়েরাও কৃতজ্ঞতা জানালো লতার প্রতি। সপ্তাহখানেক পরে রুমকি সুস্থ হলে তাকে রিলিজ নিয়ে লতার বাবা বাড়ি চলে গেল। লতা আর ওই সুজানা ও চুমকিকে ডাক দিল। চুমকিকে জিজ্ঞেস করলো, তুই যাবি না থাকবি আমাদের বাড়ি? আমি আপনাদের কাছেই থাকবো ভাবিজান। আচ্ছা, তাহলে সুন্দরভাবে থাকবি, ঘুরবি, খাবি, কাজ করবি। মনে থাকে যেন কোনো সমস্যা মনে করলে অবশ্যই আমাকে জানাবি। এখন তোর কাজে যা তুই। চুমকি ঘাড় কাত করে সম্মতি জানিয়ে উঠান ঝাড়ু দিতে চলে গেল। লতা রোজকে জিজ্ঞেস করলো, আমার কি খবর? থাকবেন না বিদায় হবেন? এতটা বছর ধইরা এবারই নুন খাইছি, যাইতে চাই না আমি। ঠিক আছে, তাহলে আপনার দায়িত্বের কাজগুলো হেলাফেলা না করে আজ থেকে মন দিয়ে করবেন। এখন যান। রোজ প্রভুভক্তি দেখিয়ে চলে গেল বাগান পরিষ্কার করতে। সুজানা বসে আছে মলিন মুখে। লতা বলল, আপনাকে এই বাড়িতে এসে মায়ের চোখে দেখেছি, আজও তাই দেখি, সারা জীবন তাই দেখব। দৃষ্টির পরিবর্তন হবে না কস্মিক কালেও। তবে আপনি মুক্ত, চাইলেই যেতে পারেন মা। সুজানা নীরবে অশ্রুপাত করতে লাগলো। ধরা গলায় বলল, কোথায় যাব মা? কবির দ্বিতীয় বিয়ে করে সুখের সংসার করছে, সেখানে আমার কোনো সন্তানও নেই। কার আশায় যাব মা? আমার যাওয়ার কোনো জায়গা নেই। এই বাড়ির ঘাস লতা পাতা থেকে শুরু করে প্রতি ইঞ্চি মাটির উপরেও মায়া বসে গিয়েছে। সজীবকে নিজের পেটের সন্তানের মতোই ভালোবাসি। সজীবও তুমি না চাইলে চলে যাব, আর চাইলে থেকে যাব। যে কয়দিন বাঁচি তোমাদের কাছেই বাঁচতে চাই। এভাবে বলছেন কেন মা? আপনি ছিলেন, আছেন, রবেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। 1 সপ্তাহ পর সজীব বাড়ি আসলো। লতার ঘাড়ে চিবুক থেকে অসীম কৃতজ্ঞতা প্রকাশ করলো সব কিছুর জন্য। লতা গোলাঘরের বিষয়টা সজীবকে খুলে বলল এবং বলল, আমিও কৃতজ্ঞ আপনার প্রতি, উল্টো আমাকে যে ভুল বোঝেননি। সজীব সুজানার কাছে গিয়ে বলল, মা, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। ভুল বুঝে আপনাকে অনেক মেন্টালি টর্চার করেছি এতটা বছর আমি। সুজানা কেঁদে ফেলল সজীবের মাথায় হাত বুলিয়ে। মায়ের কাছে সন্তানের কোনো ভুল নেই বাবা। আল্লাহ তোমাকে ভালো রাখুক বৌমার সাথে। তারা পরতেই লতার পরিবারের সবাইকে সজীব দাওয়াত করলো, সাথে তার সেই ফুফাতো ভাই ওসি মাহমুদকেও। তারা সবাই এলো। সুজানার তদারকিতে নারকেল দুধ দিয়ে পোলাও, পালার মুরগি, ঝাল রোস্ট, রাজহাঁসের রেজালা, হাঁসের ডিমের কারি, পুকুরের রুই মাছের দো পেঁয়াজা, গাছের ডাবের পানি, গরুর দুধ দিয়ে ঘরে তৈরি রসগোল্লা, দই দিয়ে অতিথিসহ সবাই ভরপুর খেলেও আয়েশ করে। সবাই সজীবের অনুরোধে একদিন বেরিয়ে চলে গেল। ধীরে ধীরে নীল বনলতা কুঞ্জের থমথমে পরিবেশ শান্ত হলো। রূপকথার গল্পের মতো সবার মাঝে শান্তি ফিরে এলো। পল্লীর নির্জন নিশুতি রাত, উঠোন ভরা রূপলি চাঁদের থই থই জ্যোৎস্না, আকাশ জুড়ে তারাদের মিলন মেলা। সজীব একটি সিগারেট জ্বালিয়ে নিল, 2 ঠোঁটের মাঝে চেপে ধরে সুখ টান দিল, ধোয়া ছেড়ে দিল উপরের দিকে। পেছন থেকে হাত বাড়িয়ে লতা সিগারেটটা নিয়ে নিল। এই কে রে? বলেই সজীব ঘাড় ফিরে চাইল। আমি আপনার নীল বনলতা। সজীব আপ্লুত চোখে লতার দিকে চাইল, বলল, বনলতা যে এত কার্যকরী তুমি না এলে জীবনে বুঝতেই পারতাম না। এই তুমি না ঘুমিয়েছিলে? কই না তো, নয়ন বুঝেছিলাম। এত সুন্দর মোহাচ্ছন্ন পরিবেশ, আর আপনি কিনা তা নষ্ট করছেন সিগারেটের ধোঁয়া ছেড়ে। আপনি আর কখনোই ধূমপান করতে পারবেন না, এটা মানুষের শরীরের জন্য খুবই হুমকি স্বরূপ। এটা কি তোমার অনুরোধ না আদেশ? স্ত্রী হয়ে অনুরোধ, বন্ধু হয়ে আদেশ। আদেশ অনুরোধ দুটোই মানলাম, ধূমপানকে না বললাম চিরদিনের জন্য। লতা জল জল হাসি মুখে বলল, সত্যি? হাজার সত্যি, লাখো সত্যি, কোটি সত্যি। ঘুমাবেন না? আসেন। আজ খোলা আকাশের নিচে জ্যোৎস্নার গালিচায় ঘুমাবো দুজন। ভয় পাবো না আমরা? না তো, আমাদের পাহারা দিবে ওই দূর আকাশের ঝিকিমিকি তারাগুলো। হাত উঁচিয়ে সজীব লতাকে তারাগুলো দেখিয়ে বলল এবং
মেঝের দিকে আবিষ্ট করে ধরল। উঠানের একপাশে বিশাল আম গাছের গোড়ায় কে বসলো। লতাকে বলল, তুমি গাইতে পারো বনলতা? লতা মোহনীয় চোখে হাসনাহেনা ফুল গাছের দিকে চাইল, গুনগুনিয়ে বেসুরো গলায় গাইতে লাগলো। এই রূপালী চাঁদে তোমারই হাত দুটি মেহেদির লাল রঙে আমি সাজিয়ে দিতে চাই। আহা কি শোনালে মন রাঙালে, এইভাবে সারা জীবন যেন তোমাকে কাছে পাই। আমি তোমাকে পেয়ে সুখে আছি, যেন ফুলেরই বুকে অলি কত কাছাকাছি। লতা ঘুমিয়ে গেল সজীবের কাঁধে। আধো রাতে সজীব লতাকে কোলে করে রুমে নিয়ে শুইয়ে দিল। তার একদিন পর সুজানা মানে সজীবের মা হঠাৎ করে অসুস্থ বোধ করলো। রক্তবমি শুরু হলো। সজীব লতা মিলে সুজানাকে হাসপাতালে নিয়ে গেল। নানান পরীক্ষা নিরীক্ষা শেষ না হতেই সুজানা ইহজগৎ থেকে বিদায় নিল। লতা ও সজীব কান্নায় ভেঙে পড়ল। নীল বুনলতা কুঞ্জের রক্তিম আকাশ আবারও ব্যথার নীল রঙে ছেয়ে গেল। জীবন আনন্দ দেয় যতটুকু, বেদনা দেয় তার চেয়েও বেশি।